আছেন। এছাড়া তিনি বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী উপজেলায় হোমিও প্র্যাকটিস করে থাকেন। আর আজকে আলোচনা করবেন আমাদের মাঝে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তো স্যারকে আজকের কোন আলোচনাটি করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তার মীর মনির হোসেন স্যারকে, এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হোমিও অধ্যাপনাকে। আমার কথা এবং প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে কিনা স্যার? আচ্ছা, ধন্যবাদ। আমরা বরাবর নেই হোমিও উদ্দীপনাতে আজকের যে আলোচনার বিষয় সকলেই জেনেছেন যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কথাটির দেখেন আজকে টপিকের সাথে আমরা এখানে ছবি একটু উল্লেখ করেছি। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা সংক্ষেপে পিআইডি এই কথাটি থাকবে। এখন আসলে আপনি কিভাবে বুঝবেন যে রোগীর পিআইডি হয়েছে বা এই রোগী পিআইডি নিয়ে আপনার কাছে এসেছে? সাধারণত এখন বর্তমানে আসলে প্র্যাকটিস ওরিয়েন্টেড যে বিষয়গুলো সেগুলো পেশেন্ট আমাদের কাছে ডায়াগনোসিস হয়েই আসে। দ্যাট মিনস অ্যালোপ্যাথির ভাষায় ডায়াগনোস হয়েই ওনারা আমাদের কাছে আসেন। অথবা যেটা হয় যে আপনি চেম্বারে প্র্যাকটিস করছেন, একটি পেশেন্ট অন্য কোনো ডিজিজ নিয়ে আপনার কাছে এসেছে বা অন্য কোনো কমপ্লেইন নিয়ে আপনার কাছে এসেছে। তা আপনি যখন রোগীকে তার প্রিভিয়াস রিপোর্টগুলো দেখতে চান, যদিও আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে এই ল্যাবরেটরি ফাইন্ডিংস বা ল্যাবরেটরি রিপোর্টগুলো দেখার প্রবণতাটা কম, বা আমরা সত্য কথা বলতে কি সেই যোগ্যতা সম্পন্ন নিজেদেরকে তৈরি করতে পারিনি। অনেক চিকিৎসক আছেন যারা এই বিষয়ে যোগ্য, কিন্তু আমরা অনেকেই এই বিষয়ে যোগ্য না। যদিও এটা নিয়ে অনেক মতভেদ আছে, অনেকেই বলেন যে এটার প্রয়োজনীয়তা নেই। যাই হোক, আমরা সেই তর্কে বিতর্কে যাব না। যখন দেখবেন যে একটি রিপোর্ট পাচ্ছেন এবং রিপোর্টে নিচে, বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টের নিচে দেখতে পাচ্ছেন যে সাজেস্টিভ অফ পিআইডি। আসলে পিআইডি এটার অর্থ অনেকেই আমরা হয়তো বুঝি না বা জানি না। সাধারণত অনেক হোমিওপ্যাথ যারা স্বশিক্ষিত হোমিওপ্যাথ, আমি তাদের মানে অবজ্ঞা করছি না, কিন্তু আমি একটা বেসিক সিনারিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে অনেকেই আসলে বলে থাকেন এটা আমাদের দরকার, কিন্তু রোগী আমাদের কাছে এসে বলেন যে ডাক্তার সাহেব আমার তো মানে জরায়ুতে ইনফেকশন আছে। আপনি যদি তার রিপোর্টগুলো দেখেন, মানে কি বললাম যে দুটো বিষয়, একটি হচ্ছে সে আপনার কাছে অন্য একটি ডিজিজ নিয়ে এসেছে, সে তার আপনি ইনভেস্টিগেশন রিপোর্টগুলো বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টগুলো দেখতে যে পাচ্ছেন যে তার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে সনোলজিস্ট ইন্টারপ্রিটেশন দিয়েছে পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। আদারওয়াইজ আরেকভাবে আপনার কাছে পেশেন্ট আসে, পেশেন্ট সরাসরি এসে বলে যে ডাক্তার সাহেব আমার জরায়ুতে ইনফেকশন আছে, আমি ভালো হচ্ছি না, ট্রিটমেন্ট নিচ্ছি কিন্তু আমি সুস্থ হচ্ছি না, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কি করণীয় আছে? এভাবেই কিন্তু রোগীগুলো আমাদের সামনে এসে প্রেজেন্ট হয়। অ্যাজ এ হোমিওপ্যাথ আপনার করণীয় কি? এখন আমি যদি নাই বুঝি যে আসলে পিআইডিটা কি, রিপোর্টে লেখা আছে পিআইডি, এটা কি মাথার রোগ না পায়ের রোগ না ঘাড়ের রোগ না বুকের রোগ না পেটের রোগ, তাহলে তো সমস্যা। কারণ কি, এখন ওই যে গুগল মামা আর ইউটিউব চাচা আছে না, ওনাদের ক্ষেত্রে রুগীরা এমন যে ওইটা দিয়ে একটু সার্চ দিল, উনি শুনে নিল। এখন আমি ডাক্তার যদি না বলতে পারি তাহলে সমস্যাটা কিন্তু আমার না, সমস্যাটা আমি ডাক্তার এস এম জাহাঙ্গীর যে হোমিওপ্যাথিকে প্রেজেন্ট করি সেই হোমিওপ্যাথির বদনাম। তাহলে সকলেরই কিছু বেসিক জায়গাটি বোঝা উচিত। এখন এই পেলভিক রিজিয়ন দেখেন, এইটা বুঝতে গেলে আপনাকে একটু অ্যানাটমির দিকে যেতে হবে। তাহলে এটা পুরুষ মহিলা উভয়েরই কিন্তু আছে পেলভিক রিজিয়ন, কিন্তু ইনফেকশনটা পুরুষদের তুলনায় মেয়েদের বেশি। কারণ
বিষয়টি হচ্ছে মেয়েদের পেলভিক রিলেটেড কিছু অর্গান আছে, ছেলেদেরও আছে জেনিটাল অর্গান, বাট ছেলেদের জেনিটাল অর্গানগুলো ইন্টারনালের থেকে এক্সটার্নাল বেশি। আচ্ছা, আর মেয়েদের এক্সটার্নাল ইন্টারনাল দুটোই আছে, এবং এক্সটার্নাল থেকে ইন্টারনাল অর্গানগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক কিছু গুরুত্ব বহন করে, যার ক্ষেত্রে সেখানে যদি কোনো ইনফ্লামেটরি বা ইনফেকশন ডেভেলপ করে তাহলে ওই মেয়ে বা মায়ের জন্য আসলেই সারা জীবনের একটি ক্ষতি সাধন হয়ে যেতে পারে। আমরা আসলে একটু ডেফিনেশনটা বুঝবো। আসলে সেই ক্ষেত্রে আমি ডাক্তার এস এম জাহাঙ্গীর, পরিচয় আমার আগেই দিয়ে দিয়েছে মীর মনির স্যার, আমি নতুন করে আর কোনো কিছু বলছি না। আমরা একটু ডেফিনেশনটা বুঝবো। দেখেন, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি সংক্ষেপে ইজ অ্যান ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য পেলভিক ক্যাভিটি। তাহলে আপনার বডির মধ্যে পেলভিক ক্যাভিটি আছে, আপনার বডির মধ্যে অ্যাবডোমিনাল ক্যাভিটি আছে, আপনার বডির মধ্যে থোরাসিক ক্যাভিটি আছে, আপনার বডির মধ্যে ক্রেনিয়াল ক্যাভিটি আছে। ক্যাভিটি বলতে কি? ফাঁকা জায়গা, মানে একটা জায়গা। আপনি যেমন ব্যাগ, আপনি বাজার করতে যান না, এই বাজার করতে যাওয়ার মধ্যে কি ব্যাগের মধ্যে কি ফাঁকা জায়গা থাকে না? সেই জায়গাতে কিছু জিনিস, মানে বাজার, আপনি আলু বেগুন পটল কিনে ভর্তি করছেন। ঠিক ক্যাভিটি হচ্ছে ওরকম একটি জায়গা, সেখানে কিছু অর্গান থাকে। আমি মানুষের শরীরের কথা বলছি, অন্য কিছু না। তাহলে এই যে পেলভিক ক্যাভিটিতে পেলভিক কিছু অর্গান থাকে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অ্যাবডোমিনের কিছু অর্গান থাকে। কি থাকে দেখেন, স্টোমাক আছে, লার্জ ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন আছে, লিভার আছে, গলব্লাডার আছে, প্যানক্রিয়াস আছে, এগুলো সব কি অ্যাবডোমিনাল ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটির মধ্যে কি আছে? লাংস আছে, হার্ট আছে। ঠিক ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে কি আছে? আমাদের যে ব্রেইন আছে। তাহলে এই যে ক্যাভিটি, এই জন্যই বললাম যে পেলভিক ক্যাভিটি। তাহলে এই পেলভিক ক্যাভিটির ইনফ্লামেশন হয়, ইনফ্লামেটরি কন্ডিশন হয়। এখন ইনফ্লামেশন কি? বাংলাতে যদি বলতে হয় প্রদাহ। এখন এই ইনফ্লামেশনের 5টা কার্ডিনাল ফিচার আছে, যেগুলো থাকলে আমরা সেই জায়গাগুলোকে কি বলি, যে তার কি হয়েছে। ইনফ্লামেশনের যে কার্ডিনাল ফিচারগুলো আছে সেগুলো যদি আমরা রোগীর মধ্যে পাই তাহলে সেটাকে আমরা বলি ইনফ্লামেশন। তাহলে এই কার্ডিনাল ফিচার কি? আপনি একটা মানে এই কার্ডিনাল সাইন কি পাবেন আপনি? এই কার্ডিনাল সাইন গুলো একটা ডিজিজের ক্ষেত্রে পেলেই তো আপনি তাকে ইনফ্লামেটরি কন্ডিশন। এখন সেটা পেলভিক রিজিয়নে হলে পেলভিক ইনফ্লামেটরি কন্ডিশন, সেটা যদি অন্য জায়গায় হয় সেটার সেই নাম ধরে হবে। যেমন আমরা কি অ্যাপেন্ডিসাইটিস, আইটিস, আপনারা সবসময় খেয়াল রাখবেন কোন শব্দের শেষে যদি আইটিস শব্দটা উল্লেখ থাকে তাহলে সেটাকে আপনারা বুঝবেন ইনফ্লামেশন। তাহলে অ্যাপেন্ডিসাইটিস, পলিসিস্টাইটিস, ঠিক আছে, এই যে বিষয়গুলো, তাহলে আমরা কি বললাম যে কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন কি থাকবে? সেখানে পেইন থাকবে, সেখানে গরম মানে ব্যথা থাকবে, সেখানে একটা গরম অনুভূত হবে, হিট থাকবে, সেখানে ফুলে যাবে। এরকম 5টা কার্ডিনাল সাইন আছে। আমরা মেডিকেল টার্মের ভাষায় যেটা বলা হয় যে রুবোর, ক্যালোর, টিউমার, ডোলোর, লস অফ ফাংশনাল। রেডনেস থাকবে, হিট থাকবে, সোয়েলিং থাকবে, পেইন থাকবে, এবং সেই জায়গার যে ফাংশন সেটা লস থাকবে, লস অফ ফাংশন থাকবে। এই 5টা কার্ডিনাল ফিচার থাকবে। এই 5টা কার্ডিনাল ফিচার থাকলে তাহলে আমরা সেটাকে বলবো যে সেখানকার ইনফেকশন হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, সেখানকার ইনফ্লামেশন হয়েছে। এখন আমরা বললাম যে পেলভিক ক্যাভিটি, তাহলে আপনারা স্লাইডে দেখছেন যে কি বলা হচ্ছে যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এন্ড ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য পেলভিক ক্যাভিটি দ্যাট মে বিগিন উইথ সার্ভিসাইটিস। তাহলে শুরু হয় সার্ভিসাইটিস দিয়ে। এখন সার্ভিসাইটিস কি? ওই যে বললাম, এই দেখেন আইটির যোগ আছে,
সার্ভিসাইটিস, আইটিস যোগ আছে, তার মানে সার্ভিক্সের ইনফ্লামেশন, এন্ড মে ইনভলভ দ্য ইউটেরাস। সার্ভিসাইটিসের সাথে ইনভলভ হচ্ছে কি ইউটেরাস, যেটার মেডিকেল টার্ম আমরা বলছি এন্ড্রোমেট্রাইটিস, ফেলিওপিয়ান টিউব, সালফিনজাইটিস, ওভারি, অফাইটিস। এই যে প্রত্যেকটা, তাহলে এই অর্গানগুলো কি একটা মেয়ের ইন্টারনাল জেনিটাল অর্গান। তাহলে এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে তো আমাদের এই যে যদি আমরা বলি যে জরায়ুর ইনফেকশন, আসলে পিআইডিটা একটা গ্রুপ অফ ডিজিজ। এখানে দেখেন সার্ভিসাইটিস হচ্ছে, সার্ভিক্সের ইনফ্লামেশন হচ্ছে, সেটার সাথে ইনভলভ হচ্ছে কি ইউটেরাস হচ্ছে, ফেলোপিয়ান টিউব হচ্ছে, ওভারি হচ্ছে, এবং এর সাথে পেলভিক পেরিটোনিয়াম হচ্ছে। তার পেরিটোনিয়াম কি আপনারা সকলে জানেন, পেরিটোনিয়াম হচ্ছে আমাদের অ্যাবডোমিনের কাভারিং। তাহলে অ্যাবডোমিনের মধ্যে লোয়ার অ্যাবডোমিনকে আমরা আসলে বলি যে পেলভিক ক্যাভিটি, লোয়ার অ্যাবডোমিনকে, আপার অ্যাবডোমিন এবং লোয়ার অ্যাবডোমিন। তাহলে লোয়ার অ্যাবডোমিনে কি কি থাকছে একটু ভালো করে খেয়াল করেন, যে ছেলেদের ক্ষেত্রে এখানে জেনিটাল ট্র্যাক্টের কোনো কিছু নেই, শুধুমাত্র কি আছে যে এর ইউরিনারি ব্লাডার আছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি আছে আমরা আসবো ছবিতে, একটু খেয়াল করি আমরা। এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, আমরা ডেফিনেশনের সাথে এই জিনিসটা একটু ভালো করে বুঝে নিই, তাহলে আমাদের ডিজিজটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে একটা মেয়ের রিপ্রোডাক্টিভ সিস্টেম বা রিপ্রোডাক্টিভ অর্গান। কি থাকে, দুটো জিনিস, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। তাহলে এক্সটার্নালে কি কি থাকে, মনোস্পিউস, লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা, ক্লিটোরিস, ভ্যাজাইনাল ওপেনিং আর বার্থোলাইন গ্ল্যান্ড। কিন্তু আমাদের মূল দরকার হচ্ছে ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান বা ইন্টারনাল ফিমেল জেনিটাল অর্গান। সেখানে কি কি আছে, ওভারি আছে, ফেলোপিয়ান টিউব আছে, ইউটেরাস আছে, ভ্যাজাইন আছে। এবং এই অর্গানগুলোই কিন্তু আমরা ডেফিনেশনে বলেছি যে প্রথমে কি ইনভলভ হচ্ছে, সার্ভিসাইটিস। সার্ভিক্স কোথায় থাকে আপনারা একটু খেয়াল করে দেন, এই যে সার্ভিক্স, চিত্রটাই খেয়াল করেন, এই যে সার্ভিক্স, সার্ভিক্সের এখানে হচ্ছে দেখেন, এটা হচ্ছে সার্ভিক্স, এটা বলা হয় ভ্যাজাইনা, এটা হচ্ছে ইউটেরাস, ইউটেরাসের আবার পার্ট আছে ফান্ডাস, বডি, সার্ভিক্স, ফান্ডাস, বডি, সার্ভিক্স। এই সার্ভিক্সের আবার দুটো অস, একটা ইন্টারনাল অস, একটা এক্সটার্নাল অস। এটা হচ্ছে ওভারি, এটা ফেলোপিয়ান টিউব। আশা করা যায় বুঝতে পেরেছেন। আমরা দেখেন ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গান, এই যে আমরা একটু কেটে দেখাইছি এখানে, এই যে সার্ভিক্স একটু বড় করে, এটা হচ্ছে এক্সটার্নাল, এক্সটার্নালের বাইরে, এটা ইন্টারনাল, এটা সার্ভিক্যাল ক্যানেল, এটা ভ্যাজাইনাল ক্যানেল, এটা হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস, জরায়ুর বডি। এই জরায়ুর লেয়ার কি কি আছে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম হচ্ছে বাইরের লেয়ার, মায়োমেট্রিয়াম হচ্ছে মাঝখানের লেয়ার, এন্ডোমেট্রিয়াম হচ্ছে ভিতরের লেয়ার। জরায়ুর তিনটা লেয়ার, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। পেরি মানে বাইরে, পেরিফেরি, মায়ো মানে মাঝখানে, এন্ডো মানে ভিতরে। তাহলে তিনটা লেয়ার, এটা বডি, এটা ফান্ডাস, এটা ফেলোপিয়ান টিউব, এটা হচ্ছে ওভারি। তাহলে আশা করা যায় বুঝতে পেরেছেন। এবং এটাকেই আমরা একটু দেখেন, এখানে সবকিছু মিলাই ছবি দেওয়া আছে। এইটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল, এইটা জরায়ু, আমার কার্চারটা যদি খেয়াল করেন, এটা জরায়ু, এটা হচ্ছে ওভারি, এটা ফেলোপিয়ান টিউব, এটা ইউরিনারি ব্লাডার, এটা রেকটাম। তাহলে এই জরায়ুর সামনে থাকছে ইউরিনারি ব্লাডার, পিছনে থাকছে রেকটাম, এটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল। এবং এইটা সার্ভিক্স, এই যে, তাহলে মূল ইনফেকশনটা হচ্ছে সার্ভিসাইটিস। এখান থেকে ভিতরে যাই, এখান থেকে আবার এই যে ওভারিতে যাচ্ছে বা ওভারিয়ান ফেলোপিয়ান টিউবে যাচ্ছে, ওভারি। এই জায়গায় ইনফেকশনটা যদি বেশি হয়, সেখান থেকে এই পেলভিক রিজিয়নের যে পেরিটোনিয়াম, সেখানে ইনফেকশন ডেভেলপ করতে পারে, ইনফেকশন আরো বড় হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই যে ডেফিনেশনটা এখানে যে বললাম, the pelvic inflammatory disease বা PID is a inflammatory condition of the pelvic cavity that may begin with cervicitis and may involve the uterus. ইউটেরাসের ইনফেকশন হলে সেটাকে বলা হয় এন্ডোমেট্রাইটিস, ফেলোপিয়ান টিউবে ইনফেকশন হলে সেটাকে বলছি আমরা সালফেনজাইটিস, ওভারিতে ইনফেকশন হলে আমরা সেটাকে বলি অফাইরাইটিস।
এবং পেলভিক পেরিটোনিয়াম আর পেলভিক ভাস্কুলার সিস্টেম, এটাকে আমরা বলবো ইনফ্লামেটরি কন্ডিশন। এখন এই ইনফ্লামেশনটা কি হতে পারে? এটা অ্যাকুইট হতে পারে, সাব অ্যাকুইট হতে পারে, ক্রনিক হতে পারে, রিকারেন্ট হতে পারে। রিকারেন্ট মানে বারবার, অ্যাকুইট, সাব অ্যাকুইট, ক্রনিক এগুলো মানে নির্ভর করে হচ্ছে সময়ের উপরে, ডিউরেশনের উপরে। যদিও হোমিওপ্যাথি, আমরা যেহেতু এখানে হোমিওপ্যাথি রিলেটেড সকলে, হোমিওপ্যাথিতে কিন্তু আসলে এই অ্যাকুইট, সাব অ্যাকুইট, ক্রনিক এই বিষয়টি একটু আলাদা। এখানে মায়াজমেটিক বা এক্সাইটিং কজ বা মেইনটেনিং কজের চিন্তা করতে হয়, কিন্তু মডার্ন মানে অ্যালোপ্যাথি মেডিকেল সায়েন্সের যে প্র্যাকটিস অফ মেডিসিন, সেখানে কিন্তু অ্যাকুইট, সাব অ্যাকুইট, ক্রনিক এগুলো নির্ভর করে হচ্ছে টাইমের উপরে। রিকারেন্ট বারবার হচ্ছে, লোকালাইজড অর ওয়াইড স্প্রেড, মানে এক জায়গায় হচ্ছে, সাপোজ মনে করেন সার্ভিক্স হয়েছে ওই জায়গায়, যদি ওয়াইড স্প্রেড হয়, সব জায়গায় ছড়িয়ে যায় সেটা, তাহলে এইগুলো কি কি কারণে হতে পারে? ইজ ইউজুয়ালি কজড বাই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস অর প্যারাসাইট। তাহলে একটা বিষয় হচ্ছে, যেহেতু ইনফ্লামেটরি কন্ডিশন, এখানে দুটো জিনিস একটু মাথায় রাখবেন, ইনফেকশন এবং ইনফ্লামেশন। ইনফেকশন হতে গেলে একটা কজেটিভ এজেন্ট লাগবে, কজেটিভ এজেন্ট, দ্যাট মিনস ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, প্যারাসাইট এগুলো লাগবে। বাট ইনফ্লামেশন হতে কিন্তু কোনো পজিটিভ এজেন্ট নাও লাগতে পারে। ইনফ্লামেশন হতে পজিটিভ এজেন্ট নাও লাগতে পারে। কারণ কি? সে মনে করেন যে আপনি পড়ে গেছেন, আপনার ওখানে একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হয়েছে, এটা কিসের কারণে? আঘাতের কারণে। কিন্তু ওখানে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস, মানে ফাঙ্গাস, প্যারাসাইট নেই, কোনো মাইক্রো অর্গানিজম নেই। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এই পিআইডি হতে গেলে বা পিআইডিতে কি কি লাগছে? আমাদের এই মাইক্রো অর্গানিজম গুলো বা অনুজীব গুলো দায়ী। তার মধ্যে কি? ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস বা প্যারাসাইট, এগুলো দায়ী থাকে। এখন মোস্ট কোন কোন অর্গানিজম গুলো, কোন কোন জীবাণুগুলো, আমরা যে জীবাণুর কথা বললাম, বিশেষ করে ব্যাকটেরিয়াল জীবাণুর ক্ষেত্রে গনোরিয়া বা গনোরিয়াল বা গনোকক্কাস, যেটাই বলি না কেন, গনোকক্কাস হচ্ছে ব্যাকটেরিয়ার নাম। তাহলে অর্গানিজম মোস্ট কমনলি অ্যাসোসিয়েট আর গনোরিয়াল। তাহলে ওই অর্গানিজমটা কিসের উপরে? গনোরিয়ালের উপরে নির্ভর করতে পারে, ক্ল্যামাইডিয়ালের উপরে নির্ভর করতে পারে, বা মাইক্রোপ্লাজমা এগুলোর উপর। এগুলো হচ্ছে জীবাণুর নাম। এগুলো মেইনলি পিআইডির ক্ষেত্রে মেইনলি এই জীবাণুগুলো দেয়, আরো অনেক কিছু হতে পারে মেইনলি। এখন ইনসিডেন্স বা কাদের বেশি হয় বা কোন কোন অঞ্চলে বেশি হওয়ার একটা, এখানে যদিও ইউনাইটেড স্টেটের কথা বলা হয়েছে, যে দেখেন অ্যাবাউট 1 মিলিয়ন ওমেন আর ডায়াগনোজড উইথ পিআইডি ইচ ইয়ার ইন ইউএস। মানে ইউনাইটেড স্টেট তো আসলে আমাদের মতো রাষ্ট্র না, উন্নতশীল একেবারে মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। সেখানেই প্রতি বছর 1 মিলিয়ন মেয়েদের এটা ডায়াগনোস হচ্ছে। আনডায়াগনোস কেস তো আরো অনেক থাকতে পারে। তাহলে কতটা দেখেন ইনসিডেন্স হচ্ছে। মোস্ট আর ইয়ঙ্গার দেন 25 ইয়ার্স অফ এজ। তার মানে কি? বেশিরভাগই এই পিআইডি হয় হচ্ছে ইয়াং ওমেনদের 25 বছরের মধ্যে বা 25-30-এর মধ্যে যারা, তাদের বেশি বয়সী যে হচ্ছে না তা না, হয়, কিন্তু বেশি হয় ইয়াং এজের। 1/4 of them have serious sequel। এই এর মধ্যে এই যে যারা আক্রান্ত হচ্ছে, তাদের মধ্যে 1/4 মধ্যে কিছু সিরিয়াস কন্ডিশন তৈরি হতে পারে। কি কি? ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব তৈরি হতে পারে, বা এক্ট্রোপিক প্রেগন্যান্সি হতে পারে। এখন বন্ধ্যাত্ব সকলেই জানেন যে বাচ্চা না হওয়া। এখন এক্ট্রোপিক প্রেগন্যান্সি আপনারা সবাই জানেন যে বাচ্চা হওয়া, তাই তো? ইনফার্টিলিটি হচ্ছে বাচ্চা না হওয়া, আর প্রেগন্যান্সি হচ্ছে বাচ্চা ধারণ করা। এই বাচ্চা ধারণ কোথায় করে? জরায়ুর মধ্যে। কোথায় করে? এই জরায়ুর মধ্যে। কিন্তু এই জরায়ু ছাড়া যদি অন্য জায়গায় করে, সেটাকেই বলা হয় এক্ট্রোপিক প্রেগন্যান্সি। তাহলে দেখেন এই পিআইডির কারণে কি হতে পারে? এক্ট্রোপিক প্রেগন্যান্সি হতে পারে। রাপচার অফ টিউবো ওভারিয়ান অ্যাবসেস হ্যাজ এ 5 to 10% মর্টালিটি রেট। কারোর যদি এই এক্ট্রোপিক প্রেগন্যান্সিতে যায়, তার এই টিউবো ওভারিয়ান ওখানে অ্যাবসেস মানে রাপচার হতে পারে। এছাড়াও
অ্যাবসেসের কারণ টিউবো ওভারিয়ান মানে ফেলোপিয়ান টিউব এবং ওভারিতে অ্যাবসেস হলে সেটা অ্যাবসেস মানে ফোড়া, ফোড়া হলে সেটা রাপচার হয়ে যেতে পারে এবং সেই মানে ফোড়া হওয়ার কারণে রাপচার হয়ে গেলে এই জাতীয় রোগীর ক্ষেত্রে 5 to 10% রোগী মারা যায়, মর্টালিটি রেট 5 to 10%। এবং এই কারণে অধিকাংশ মানুষ যদি এরকম কোনো মানে কন্ডিশন তৈরি হয় তাহলে মেনি অফ দেম নিড টু এ টোটাল হিস্টেক্টমি। টমি কথাটা উল্লেখ থাকলে মাথায় নিবেন যে সার্জারি, কেটে ফেলে দেওয়া, মানে টোটাল এই মানে জরায়ুর যে সিস্টেমটা এটা কেটে ফেলে দিতে হবে। টোটাল হিস্টেক্টমি, পার্শিয়াল না। টোটাল হিস্টেক্টমি বলতে তার জরায়ু, ফেলোপিয়ান টিউব, ওভারি সব কেটে ফেলে দেবে। এটা হচ্ছে ইনসিডেন্স। আমরা মানে স্লাইড গুলো দেখেছি। এখন কয় প্রকারের হতে পারে আমরা এর আগেও বলেছিলাম কি অ্যাকুইট, ক্রনিক। তাহলে টাইপস অফ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, দেখেন টাইপ অফ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আর ক্লাসিফাইড বেসড অন দ্য ডিউরেশন অফ ইনফ্লামেশন দ্যাট ফলোজ অ্যাজ। আমরা প্রথমে বলেছি ডিউরেশন, টাইমের উপরে নির্ভর করে। কি কি? অ্যাকুইট পিআইডি, ক্রনিক পিআইডি। তাহলে অ্যাকুইট পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ক্যারেক্টারাইজড বাই সাডেন অর সিভিয়ার ইনফ্লামেশন। আমাদের হোমিওপ্যাথিতেও অ্যাকুইটের ডেফিনেশন গুলো এরকম। অ্যাকুইট ডিজিজ গুলো সাডেন এবং সিরিয়াস হয়, ক্রনিক গুলো পারসিস্টেন্ট হয়। তাহলে কিন্তু একটা বিষয় হচ্ছে যে অ্যাকুইট এবং ক্রনিকের ডেফিনেশনে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব জায়গায় এক, কিন্তু মানে কজেশনের ক্ষেত্রে একটু আলাদা। আমরা কি বললাম দেখেন, অ্যাকুইট পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ক্যারেক্টারাইজড বাই সাডেন অর সিভিয়ার ইনফ্লামেশন অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। কি কি? ইউটেরাস, ফেলোপিয়ান টিউব, ওভারি, ডিউ টু ইনফেকশন। এই যে কারণ ডিউ টু ইনফেকশন, বাট আমাদের ক্ষেত্রে আমরা কি বলি, এখানে কিছু কজেটিভ ফ্যাক্টর থাকে। ওই একই কথা, যেই লাও সেই করুন। পজিটিভ ফ্যাক্টর দ্যাট মিনস ওই যে এক্সাইটিং কজ বা মেইনটেইনিং কজ, এরকম কিছু কজ থাকবে। এই যে ইনফেকশন হয়েছে, মাইক্রো অর্গানিজম, এটা একটা কজ। বাট ক্রনিকের ক্ষেত্রে একটু আলাদা, কারণ এই আমরা যেটা এখন পড়াচ্ছি এটা ধরে নিব যে আমরা অ্যালোপ্যাথি প্র্যাকটিস অফ মেডিসিন। এখানে হোমিওপ্যাথি প্র্যাকটিস অফ মেডিসিনের ক্রনিকের ক্ষেত্রে আবার কিন্তু পজিটিভ ফ্যাক্টর আলাদা। দেখেন, ক্রনিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই পারসিস্টেন্ট ইনফ্লামেশন। ওখানে ছিল সাডেন অ্যান্ড সিভিয়ার ইনফ্লামেশন, এখানে পারসিস্টেন্ট, দীর্ঘ সময় ধরে চলতে থাকে, ফর এ লং টাইম, হুইচ ক্যান লিড টু সিভিয়ার কমপ্লিকেশন। সেখানে কি হতে পারে? সিভিয়ার কমপ্লিকেশন দেখা দিতে পারে, জটিলতা দেখা দিতে। এখন আমরা সাধারণত ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, আমি শুধু পিআইডির ক্ষেত্রে না, হোমিওপ্যাথিক পয়েন্ট অফ ভিউতে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা ক্রনিক মায়াজমকে চিন্তা করি, সোরাস, সিফিলিস, সাইকোসিস বা টিউবারকুলার মায়াজম। যে টিউবারকুলার যেহেতু মিক্সড মায়াজম, এখন আরো অনেক কিছু মায়াজম অনেকে লিখেছেন, বাট বেসিক যে মায়াজম গুলো সেটা হচ্ছে সোরাস, সিফিলিস, সাইকোসিস। তাহলে এই জায়গাটি আমরা চিন্তা করি। এখন আমি যদি একটু মানে হোমিওপ্যাথিক ডাক্তার, যেহেতু আমরা হোমিওপ্যাথির পয়েন্ট অফ ভিউ থেকে কিছু আলোচনা করা উচিত। সাধারণত এই মানে পেলভিক রিলেটেড ডিজিজ গুলো, ইউরিনারি সিস্টেমের ডিজিজ গুলো, এগুলো দেখবেন যে পেলভিক রিলেটেড ডিজিজ গুলো সাইকোটিক মায়াজমকে কভার করে, এবং সাইকোসিফিলিটিক মায়াজমকে কভার করে। কজ কি কি কারণ থাকতে পারে? এই কারণগুলো আবার কিন্তু হোমিওপ্যাথির কারণ না। দেখেন, দ্য এক্সাক্ট কজ ইজ ইডিওপ্যাথিক। একেবারেই প্রথম কথা ডেভিডসনের প্র্যাকটিস অফ মেডিসিনের কথা। দ্য এক্সাক্ট কজ ইজ ইডিওপ্যাথিক, একেবারেই নির্দিষ্ট কারণ অজানা। কিন্তু আমাদের সামনে তো রুগী এসে জিজ্ঞেস করে, স্যার আমার এই রোগটা কি কারণে হচ্ছে? মানে আমি যদি বলি যে আপনার এই কারণ জানা নেই, ও ডাক্তার সাহেব ভালো না, জানে না কিছু, সরাসরি রুগী বলবে ডাক্তার সাহেব বাইরে প্রচার হবে যে ডাক্তার জানেন। কিন্তু বেশিরভাগ ডিজিজে যে লেখা আছে এক্সাক্ট কজ ইজ ইডিওপ্যাথিক বা আননোন কজ, এটা আপনি রুগীকে বোঝাবেন কি করে? আসলে সকল কিছুই রুগীর সামনে বলাটা বা এক্সপ্রেস করাটা উচিত না। আপনাকে এখানে কিছু কিছু বিষয় অন্য জিনিসের আশ্রয় নেওয়া উচিত, এটা অপরাধ না। এখন আরো কিছু সমস্যা আছে। সমস্যা কি? ওই যে প্রথমে বলেছিলাম যে এখন তো হচ্ছে গুগল মামা আছে আর ইউটিউব চাচা আছে।
মানে আমরাও তো ধরেন সকলে ইউটিউবার, সবাই হচ্ছে এখন ইউটিউবে ভিডিও আপলোড, সঠিকটা জানি আর না জানি, কতটুকু জানার দরকার না দিচ্ছি। আপনি একটা পেশেন্ট সার্চ দিচ্ছে, হয়তো আপনার ভিডিওটা আসছে, সেটা শুনে ডাক্তার, আমি অনেক পেশেন্ট দেখেছি যারা ভুল ইনফরমেশন নিয়ে আমাদের কাছে আসে। আমি জানি না যে এই ইনফরমেশন গুলো তারা কোথায় পায়, হয়তো এর মাধ্যমেই পাই। রোগীদেরকে যখন জিজ্ঞাসা করি তারা এই কথাগুলোই বলে। আচ্ছা, তাহলে এখানে দেখেন, ইট ইজ প্রিজমড দ্যাট অর্গানিজম ইউজুয়ালি এন্টার দ্য বডি থ্রু দ্য ভ্যাজাইনা এন্ড মুভ আপওয়ার্ড থ্রু দ্য সার্ভিক্যাল ক্যানেল, colonized the endocervix and move upward into uterus. এখানে একটা কথা বলে, এটা যদিও প্যাথোফিজিওলজির কথা, আমরা প্যাথোফিজিওলজিতে এই কথাটাই বলবো। ইট ইজ প্রিজিউমড মানে সম্ভাব্য অর্গানিজম। কোন কোন অর্গানিজম? ওই যে আমরা বলেছিলাম যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া বা ফাঙ্গাস। ব্যাকটেরিয়ার মধ্যে কি কি বলেছিলাম? মোস্ট কমনলি একটু খেয়াল করেন, গনোরিয়াল, ক্ল্যামাইডিয়াল, আই আর মাইকোপ্লাজমা। এই জীবাণুগুলো, তাহলে এই জীবাণুগুলো কি হচ্ছে? ইট ইজ প্রিজিউমড দ্যাট অর্গানিজম ইউজুয়ালি এন্টার দ্য বডি, বডির মধ্যে ঢুকছে থ্রু দ্য ভ্যাজাইনা, ভ্যাজাইনা দিয়ে, এন্ড মুভ আপওয়ার্ড, এবং উপরের দিকে সে অগ্রগামী হচ্ছে, থ্রু দ্য সার্ভিক্যাল ক্যানেল। ওই যে সার্ভাইকাল ক্যানেল আমরা বললাম, এক্সটার্নাল, ইন্টারনাল, কোলানাইজড, সেখানে বংশবৃদ্ধি করছে কোথায়? দ্য এন্ডোসার্ভিক্স। এক্সোসার্ভিক্স হচ্ছে এক্সটার্নাল, এন্ডোসার্ভিক্স হচ্ছে ইন্টারনাল। তাহলে কোলানাইজ দ্য এন্ডোসার্ভিক্স এন্ড মুভ আপওয়ার্ড দ্য ইউটেরাস, জরায়ুর মধ্যে চলে যাচ্ছে, সেখানে ইনফেকশন তৈরি করছে। দিস অল ইউজুয়ালি অকার্স আফটার। এই কাজগুলো কিসের, মানে এই যে কারণ আমরা বলছি, এই কারণগুলো কি ঘটনার পরে বেশি ঘটে? চাইল্ড বার্থ, বাচ্চা জন্মের পরে, অ্যাবর্শন, আপনি এই সন্তান নষ্ট করার পরে, সার্জিক্যাল প্রসিডিউর, যে কোনো সার্জিক্যাল প্রসিডিউর পরে হয়। কারণ কি, আমাদের বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টে খুব বেশি হাইজিন মেনটেন করা হয় না, প্রপার হাইজিন মেনটেন করা হয় না। সেক্সুয়াল ট্রান্সমিটেড, এটা একটা বড় জিনিস, বিশেষ করে আমাদের দেশে সেক্সুয়াল ট্রান্সমিটেড, এই ভারত বা বাংলাদেশের জন্য। আইইউডি ইনসারশন, আইইউডি মানে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, জন্ম নিয়ন্ত্রণের জন্য কিছু ডিভাইস ব্যবহার করা হয়, সেটা। এন্ডোমেট্রিয়াল বায়োপসি, কিছু এন্ডোমেট্রিয়াল বায়োপসির জন্য, ওই বায়োপসির জন্য যে স্টিক ঢোকানো হয় সেটা দিয়ে ও ইনফেকশন ডেভেলপ করতে পারে। তাহলে এটা হচ্ছে কাজ। রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর কাদের জন্য আসলে খুব রিস্কি পজিশনে থাকে? কোন কোন মানুষগুলো থাকে যে এই রিস্কের মধ্যে? দেখেন, আর্লি এজ অ্যাট ফার্স্ট ইন্টারকোর্স, আর্লি এজ অ্যাট ফার্স্ট ইন্টারকোর্স, খুব কম বয়সে যাদের সহবাসে যেতে হয় বা গিয়েছে, সেটা বিয়ে হোক বা বিয়ে বহির্ভূত হোক। মাল্টিপল সেক্স পার্টনার, যাদের অনেকগুলো মানে সেক্স পার্টনার আছে। ফ্রিকোয়েন্ট ইন্টারকোর্স, ঘন ঘন যারা সহবাসে যায়। ইন্টারকোর্স উইথ এ পার্টনার উইথ অ্যান এসটিডি, ইন্টারকোর্স উইথ এ পার্টনার উইথ অ্যান এসটিডি, মানে সে যার সাথে সহবাসে যাচ্ছে সেটা তার স্বামী হোক বা অন্য কোনো কিছু হোক, সেই ব্যক্তিটি যদি এসটিডি তে আক্রান্ত থাকে, সেটা ফিমেল হোক আর মেল হোক। হিস্ট্রি অফ এসটিডি, এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেটা এই যে সেক্সুয়ালি, দ্যাট মিন্স ইন্টারকোর্সের মাধ্যমে একজনের থেকে আরেকজনের ছড়ায়। ওই রোগীর যদি এসটিডি থাকে, তারও ওই পিআইডি হওয়ার সম্ভাবনা। হিস্ট্রি অফ প্রিভিয়াস পেলভিক ইনফেকশন, তার যদি এর আগেও এই পেলভিক ইনফেকশন হয়ে থাকে, তাদেরও সেই ব্যক্তিগুলো রিস্ক ফ্যাক্টরের মধ্যে বা রিস্কি পার্সনের মধ্যে থাকে। এখন আসেন, এই যে কিছু কথা আমরা বলছি, মাল্টিপল সেক্স পার্টনার, ফ্রিকোয়েন্ট ইন্টারকোর্স, এখন এই কথাগুলো হয়তো এখানে যারা ফিমেল পার্টিসিপেন্ট আছেন, ফিমেল ডক্টর আছেন, ওনারা হয়তো চিন্তা মানে বলবেন যে ডাক্তার সাহেব আবার কি কথা বলে, এইসব কথা বলে। দেখেন, মেডিকেল সায়েন্সে এইগুলোর কোনো আসলেই নেই। আপনাকে একটু ওপেন হতে হবে, কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। এই কথাগুলো অনেকেই হয়তো বা প্রবীণ যারা আছেন, একেবারেই স্বশিক্ষিত হোমিওপ্যাথ যারা হোমিওপ্যাথিটাকে টিকে রেখেছে, ওনারা হয়তো অনেক সময় এগুলোকে অতটা গুরুত্ব দিয়ে দেখেন না, কিন্তু এগুলোর অনেক গুরুত্ব আছে। আচ্ছা, এখন কেন বললাম যে গুরুত্ব আছে? এই কয়েকদিন আগে, সে 15-20 দিন আগে একটি পেশেন্ট দেখলাম। পেশেন্টটা ইয়াং, একেবারে ইয়াং এজ, সবে মাত্র বিয়ে করেছে।
বিয়ের বয়স 3 বছর, সে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। এই পেশেন্ট এসে আমাকে এসে বলছে যে তার সিফিলিস হয়েছে। কেন কথাগুলো বলছি একটু মাথায় নিবেন, যে কথাগুলো কেন বলা যায়। তার syphilis হয়েছে। তা আমি বললাম যে সিফিলিস হয়েছে আপনি বুঝলেন কি করে? তো সে বলছে যে আমি এর আগে বছর 2 আগে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, উনি আমাকে বলেছেন। তা আপনার আসলে সমস্যাটা কি? তো ওনার সমস্যা হচ্ছে যে ওনার গ্ল্যান্ড অফ দ্য পেনিসে একটা স্কিন ইরাপশন আছে, মানে ঘা আছে। উনি বলছেন আমার পেনিসের মাথায় ঘা আছে। তা আপনার পেনিসের মাথায় ঘা আছে, এটা দেখেই কি আপনি শিওর যে আপনার মানে সিফিলিস হয়েছে? অবশ্যই হ্যাঁ, উনি বলেছিলেন এবং ওনার ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছিলাম। আবার 2 বছর পরে হয়েছে। তা কেন কথাগুলো বলছি একটু পরে বলবো আপনাদেরকে। তা পরবর্তীতে আমি ওনাকে বললাম যে দেখেন আপনি কি আপনার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা, বা আপনি বাইরে কোনো কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে যুক্ত হয়েছেন কিনা, তার কোনো হিস্ট্রি নেই। আচ্ছা, তাহলে সিফিলিস কিভাবে হতে পারে? অ্যাকোর্ড হতে পারে, সে অর্জিত নিতে পারে সরাসরি। আর একটা হচ্ছে বংশ পরম্পরায় তার মধ্যে আসতে পারে। বংশ পরম্পরায় যদি তার মধ্যে আসে, সেকেন্ডারি সিফিলিস তার মধ্যে আসলে মানে অ্যাকোয়ার্ডে আসলে তার মধ্যে পেনিসে, গ্ল্যান্ড অফ দ্য পেনিসে ওই রকম ইরাপশন হবে না। আচ্ছা, এখন তাকে যখন আমি বললাম যে আপনাকে আমার ফিজিক্যাল এক্সাম করবো, দ্যাট মিন্স পেনিস দেখবো, সে দেখাতে নারাজ, দেখাবে না। পরবর্তীতে যাই হোক বললাম তাহলে আপনার ছবি তুলে নিয়ে আসবে। ছবি তুলে সে যখন নিয়ে আসলো, প্রথম দিন আমি তাকে ওষুধ দিই নাই। তো ছবিতে সিফিলিটিক যে ক্ষত, সেই ক্ষতর মতো আমার মনে হচ্ছে না। পরবর্তীতে যাই হোক তাকে আমি অ্যাসিওর করলাম যে আপনার এটা সিফিলিস না। উনি তাতেও মানে নির্ভর হতে পারছেন না। কেন পারছেন না? ওই যে বললাম যে বিভিন্ন সময় ইউটিউব বা মানে গুগলে উনি দেখেছেন, সেটার সাথে মিলে যাচ্ছে। আবার হোমিওপ্যাথি ডাক্তারকে দেখেছেন 2-2বার, তারাও বলেছে, 2জন ডাক্তারকে প্রিভিয়াসলি দেখেছেন, তারাও বলেছে। মানে এটা উনি আর আমার কথা বিশ্বাস করছেন। উনি এখন চাচ্ছেন যে ওনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হবে। ওনাকে ভিডিআরএল এবং টিপিএস এ দিলাম। আমি ওনাকে বলেই দিলাম যে আপনার রিপোর্টে কোনো সমস্যা আসবে। উনি আলহামদুলিল্লাহ রিপোর্টে কোনো কিছু আসেনি। তখন উনি একটু অ্যাসিওর হলেন এবং ওষুধ দেওয়ার পরে ওনার এটা চলে যায়। এটা সিম্পলি আছে ওনার পার্সোনাল হাইজিন মেনটেন করে না হয়তো উনি, যার কারণে ওনার এই ইরাপশন গুলো এসেছে। এখানে সিফিলিটিক কোনো ট্রেন্ড আমি খুঁজে পাইনি। তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে একটা পেশেন্টকে মাথায় ঢুকিয়ে দেওয়া যে আপনার সিফিলিস হয়েছে, আপনার গনোরিয়া, এটা আপনি কনফার্ম না হয়ে কোনো পেশেন্টকে ঢুকাবেন। ঠিক এই যে এসটিডির ক্ষেত্রে আপনি যতক্ষণ না পর্যন্ত কনফার্ম ডায়াগনোসিস করতে না পারছেন, আপনি কোনো পেশেন্টকে বলবেন না। কারণ এটা তার মনের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে এবং সোশ্যালি সে কিছু হ্যারাসমেন্টের শিকারও হতে পারে। যদিও এটা মেডিকেল ইথিক্স এর বাইরে, আপনি আপনার পেশেন্টের কোনো গোপন কথা বাইরে প্রকাশ করবেন, কিন্তু আমরা তো অনেক সময় প্রকাশ করি। তাহলে এই জায়গাটি মাথায় রাখুন। এখন আসেন প্যাথোফিজিওলজি। আমরা এই যে এখানে যে কথাটি বলেছিলাম মাঝখানে, এইটাই আসলে প্যাথোফিজিওলজির মধ্যে বলেছি। দেখেন, ইন পিআইডি অর্গানিজম ইউজুয়ালি এন্টার ইনটু দ্য বডি থ্রু দ্য ভ্যাজাইনা, পাস থ্রু দ্য সার্ভাইকাল ক্যানাল। দিস কমনলি অকার্স আফটার চাইল্ডবার্থ অর অ্যাবর্শন। দ্যাট মিন্স বাচ্চা হওয়ার পরে এবং অ্যাবর্শনের পরে। এখন এই কেন বাচ্চা হওয়ার পরে, কেন অ্যাবর্শনের পরে, এটার ব্যাখ্যাও আছে। বাট আমি যেহেতু এটা ওরকম অর্ডিনারি বিষয় না, আমরা সিম্পলি একটু জানার জন্য এটুকুই জানেন যে এই জায়গাগুলোতে একটু বেশি হয়। কেন হয় এর অ্যান্সারও আছে, কিন্তু সেটা বলতে গেলে আসলে অনেক 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 সময়ের বিষয়, ক্লাসের দীর্ঘায়িত হবে। তাহলে আমাদের এই ইনফেকশনটা ঢুকছে, অর্গানিজম ঢুকছে কোথা দিয়ে? ভ্যাজানার মধ্যে দিয়ে, এবং সেখান থেকে সার্ভিক্যাল ক্যানেল আসলে উপরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ওই যে বললাম এন্ডোসার্ভিক্স। দেখেন, colonization of the organism occurs into the endocervix and move upward directly through the tissue that support the uterus. এই যে এন্ডোসার্ভিক্স থেকে ইউটারাস চলে যাচ্ছে। By the way of lymphocyte and blood vessel due to the increased blood supply to the pelvic organ. এই সময় ওই যে কেন চাইল্ড বার্থ বা অ্যাবর্শনের সময় আমাদের এই ইউরিনারি জেনিটাল সিস্টেমে ব্লাড সাপ্লাইটা একটু বেশি হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় কি, ইন গনোরিয়াল ইনফেকশন, এটা আমরা মূলত
গনোকক্কাস ব্যাকটেরিয়া থেকে পাচ্ছি, ঠিক আছে? তাহলে ইন গনোরিয়াল ইনফেকশন the gonococcus pass through the cervical canal into the uterus, especially during menstruation. মাসিকের সময় হতে পারে, when the environment is favorable, মানে menstruationের সময় তো ওই জরায়ুর ইনফেক্টিভ লেভেলটা বাড়ার একটা পরিবেশ, উপযোগী পরিবেশ থাকে, সেই সময় গনোরিয়াল ইনফেকশন গুলো এর ভিতর দিয়ে উপরে চলে যেতে পারে। আচ্ছা, মাল্টিপ্লাই র্যাপিডলি অ্যান্ড কজ দ্য ইনফেকশন টু স্প্রেড। ওই যে যখন এন্ডোসার্ভিক্সে যাচ্ছে তখন অর্গানিজম দ্যাট মিন্স ওই ব্যাকটেরিয়াটা খুব দ্রুত মাল্টিপ্লাই হয়, জীবাণু মানে বংশ বিস্তার করে, ইনফেকশনটা দ্রুত ছড়ায় যায়। অর্গানিজম প্রসিড টু ওয়ান অর বোথ ফেলোপিয়ান টিউব। অর্গানিজম কি করে, সেখান থেকে ওই যে জরায়ুর মধ্যে থাকে, জরায়ুর মধ্যে থেকে আরো আগায়, সামনের দিকে আগায়, কোথায় যাবে? ওই যে ফেলোপিয়ান টিউবে যাবে। কারণ কি, একটু আমরা ছবিতে আসি, দেখেন এটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল, এই যে সার্ভিক্স, এন্ডোসার্ভিক্স, এটা বডি অফ দ্য ইউটেরাস, জরায়ুর মধ্যে, সেখান থেকে আরো অগ্রসর হলে কি, এই যে ফেলোপিয়ান টিউব দুই সাইডে দুটো, সেখান থেকে কোথায় চলে যাবে? এই জরায়ুর মধ্যে চলে, এই ওভারির মধ্যে চলে যাবে, অফরাইটিস হতে পারে। ফেলোপিয়ান টিউবের মধ্যে ইনফেকশন হলে সালফিনজাইটিস হতে পারে। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এই জন্য বলো অর্গানিজম প্রসিড টু ওয়ান অর বোথ ফেলোপিয়ান টিউব, ওভারিজ ইনটু দ্য পেলভিস এন্ড দ্য ইনফেকশন টেন টু দ্য ব্যাকটেরিয়া। এরপরেই কি হচ্ছে, এই যে পেলভিক ইনফ্লামেটরি, এইগুলোর এই যে ভিতরে টোটাল সিস্টেমটাকেই একত্রিত সে করে ফেলছে। এটা পার্টিকুলার মানে সিঙ্গেল অর্গানেও হতে পারে, আবার টোটাল ওয়াইড স্প্রেডও হতে পারে, সমস্তটাই। ইনফেকশন ক্যান কজ প্রি-হেপাটিক পেরিহেপাটিক ইনফ্লামেটরি when the organism invade the peritoneum. এই পেলভিক ইনফ্লামেটরি কন্ডিশনটা যদি আরো স্প্রেড করে, আরো বিস্তার লাভ করে, সেখানে ব্লাড স্ট্রিম দিয়ে পেরিহেপাটিক ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি করতে পারে। সেটা কিসের কারণে? এই পেরিটোনিয়াম। কারণ কি, পেলভিক পেরিটোনিয়ামে ছড়াই যেতে পারে। ওই অর্গানগুলো তো কাভারিং দিয়ে যুক্ত আছে, পেটের টোটাল অর্গানিজম, এই অর্গানগুলো, সেই পেটের অর্গানের কাভারিং এর নাম কি? পেরিটোনিয়াম। আপনার লাংসের কাভারিং এর নাম কি? প্লুরা। আমাদের যে ব্রেনের কাভারিং এর নাম কি? মেনিনজিস। ঠিক আছে, তাহলে এই যে পেরিটোনিয়াম গুলো ইনফেকশন হচ্ছে, এবং এই ইনফেকশনটা এটা যদিও রেয়ার, এই ইনফেকশন অনেক সময় ব্লাডের মধ্যেও ঢুকে যেতে পারে, ব্লাডের মধ্যে ঢুকে যেতে পারে। এই জন্য লেখা আছে, দেখেন, ইন রেয়ার কেসেস দ্য ইনফেকশন স্প্রেড থ্রু দ্য ব্লাড স্ট্রিম ফর দ্য লাংস, ফ্রম দ্য লাংস। কারণ কি, লাংসের মধ্যে, লাংস এবং হার্টের একটি বিষয় আপনারা সকলেই জানেন, আমাদের সারা শরীরের রক্ত হার্ট পাম্প করে, অক্সিজেনের রক্ত পাম্প করে, আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত কি করে, হার্টে আসে, হার্ট থেকে আবার লাংসে যেয়ে অক্সিজেনেটেড হয়, আবার অক্সিজেনেটেড হওয়ার পরে আবার সেটা লাংস থেকে হার্টে ফিরে আসে। এইভাবে আমাদের কি হতে পারে, অনেক সময় এই ইনফেকশনটা রক্তের মধ্যেও ছড়াই যেতে পারে, সেপসিস ডেভেলপ করতে পারে। এখন আসেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি, আমরা যেটাকে ডাক্তারদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাই তো, কি লক্ষণ সমষ্টি নিয়ে আসলে এখানে যে লক্ষণ সমষ্টি আছে, লক্ষণ মানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে এখানে সাইন এন্ড সিম্পটম আছে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে সাইন দুটোই থাকবে। আমাদের কাজই তো শুধু এখানে যেগুলো দেওয়া আছে এটা ডিজিজের সাইন্স, আমাদের তো আসলে ডিজিজের সিম্পটম না, এর সাথে হোমিওপ্যাথি ডাক্তাররা গুরুত্ব দেয় পেশেন্টের সায়েন্সে, ডিজিজের সাইন্স সিম্পটমের সাথে পেশেন্টের সিম্পটমকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। এখানে কি হতে পারে দেখেন, ভ্যাজাইনাল ডিসচার্জ, যেটা রোগীরা এসে, আমি জানি না অন্য এলাকায় কি বলে, আমাদের এলাকায় আমি যে করি সে বলে, ডাক্তার সাহেব ধাত ভাঙছে বা ধাতু ভাঙছে, এই কথাটা বলে। আমি বললাম এটা আমাদের এলাকার ভাষায়, অন্য এলাকায় ওরকম হতে পারে। অনেক ক্ষেত্রে যেটা বলা হয় সাদা সাপ আছে। এখন সাদা সাপের ক্ষেত্রে কিছু এখানে যে কারণটা ঘটে সেটা আপনাকে একটু আইডেন্টিফাই করে নিতে হবে, ডিফারেন্স করে নিতে হবে। তাহলে এই যে ভ্যাজাইনাল ডিসচার্জ,
প্রথম রুগী এসে বলবে এটা আপনার কাছে, রুগী তো এসে ভ্যাজাল রিসার্চ বলবে না, রুগী অত শিক্ষিত না, যদিও ইউটিউব দেখে কিন্তু ওইভাবে বলবে না। রুগী এসে বলবে যে ডাক্তার সাহেব আমার সাদা চাল আসে, ঠিক আছে, বা গ্রাম্য বিভিন্ন এলাকার ভাষায় যেটা থাকে সেটা বলতে পারে, ডিসপেরোনিয়া। এই কথাটাও অনেক পরে বলবে। ডিসপেরোনিয়া কি? পেইনফুল ইন্টারকোর্স, মানে সহবাসের সময় ব্যথা পাবে, সহবাসের সময় বা সহবাসের পরে ব্যথা পাবে, জ্বালা পোড়া করবে। এই কথাটা কিন্তু রুগী প্রথমে বলবে না আপনার কাছে, এই বিষয়গুলো রুগীরা হাইড করে দেয়। কিন্তু আপনি যখন তার সাথে কথা বলতে থাকেন, কথা বলতে বলতে একটা সমস্যা হয়তো বা বলবে, কিন্তু রুগী এসে বলবে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, লোয়ার অ্যাবডোমিনাল পেলভিক পেইন অ্যান্ড টেন্ডারনেস দ্যাট অকার্স আফটার মেন্সেস। মাসিকের পরে তার তলপেটে ব্যথা করে এবং তলপেট ভারী ভারী লাগে, তলপেটে চাপ দিলে সে মনে হয় যে কিছু একটা আছে এরকম অনুভূত হয়। পেইন ইউজুয়ালি ইনক্রিজ ডিউরিং ভয়েডিং অ্যান্ড ডেফিকেশন। পেইন ইউজুয়ালি ইনক্রিজ ডিউরিং, যখন সে প্রস্রাব ফেরে, যখন সে পায়খানা ফেরে, তখন তার এই তলপেটের ব্যথাটা বেড়ে যায়। আপার অ্যাবডোমিনাল না, কিন্তু পেলভিক রিজিয়ন কোথায়, লোয়ার অ্যাবডোমিন আছে, এই ব্যথাটা বাড়ে। এখন কেন বাড়ে একটু খেয়াল করেন। ওই যে ছবিটা আমরা বলেছিলাম কি, জরায়ুর সামনে আছে প্রস্রাবের থলি, তাহলে ওখানে আছে কি ইউরেথ্রাল ক্যানেল, আর পিছনে আছে রেকটাম, তার মানে অ্যানাল ক্যানেল। এই দুটো যখন আপনার আসবে তখন আপনার জরায়ুর ওখানে ব্যথা ফিল হবে, আর ওখানে ব্যথা ফিল হলে যেহেতু পিআইডিএস আপনার লোয়ার অ্যাবডোমিনে ব্যথা করবে। আদার্স আর কি কি সিমটম পাবেন, এই যে বলবে মূলত আসবে তলপেটে ব্যথা, এটা রোগীর মূল কথা। আর ভ্যাজাইনাল ডিসচার্জ, এর সাথে আপনি যখন কথা বলবেন, বলতে বলতে রোগী এক সময় আপনাকে বলবে হ্যাঁ ডাক্তার সাহেব আমি সহবাসে গেলে আমার প্রচন্ড ব্যথা করে, আমার সহবাসে যেতে ইচ্ছা করে না, এই ব্যথার জন্য আমি সহবাসে যেতে ইচ্ছা করে। ইভেন রোগীর স্বামী আপনাকে ফোন করে বলবে, রুগী এসছে, রুগী মনে করেন যা হোক ওনার হাজবেন্ড পাঠিয়েছে, আমি যেটা অনেক ক্ষেত্রে পেয়েছি, রুগীর হাজবেন্ড অনেক সময় ফোন করে বলে ডাক্তার সাহেব উনি তো এই ট্রিটমেন্টে গেছে, এর সাথে এই ওষুধটা দিয়ে দেন। কিসের ওষুধ ভাই? বলবে যে ওর ইচ্ছাই করে না, একেবারে ইচ্ছা করে না। আপনি যদি এখন হিস্ট্রি নিতে যান আসলে তখন দেখবেন রুগী একটু, যেহেতু মহিলা রুগী তারা সাধারণতই লাজুক হয়ে থাকে, তারা বলবে না। কিন্তু একটা পর্যায়ে যখন সে বলবে হ্যাঁ ডাক্তার সাহেব আমার এই সমস্যাটা হয়, আমি যখন স্বামী সহবাসে যাই তখন আমার প্রচন্ড ব্যথা করে, বা সহবাসের পরে আমার প্রচন্ড ব্যথা করে, জ্বালা পোড়া, ডিসপেরোনিয়া। এর সাথে আর কি কি সিমটম থাকবে? ফিভার, জ্বর থাকবে, যেহেতু ইনফ্লামেশন, ওই যে বললাম হিট, পাঁচটা কার্ডিনাল ফিচার চিন্তা করেন, হিট আছে, হিট রাইজ করলে জ্বর আসবে। জেনারেল মেলাইজা, তার মধ্যে ভালো লাগছে না, মানে একটা মেলাইজ অবস্থা করে, অ্যানোরেক্সিয়া, ক্ষুধামন্দা থাকবে, নৌশিয়া, বমি বমি ভাব থাকবে, হেডেক, মাথা ব্যথা থাকলে, পসিবলি ভমিটিং, এবং শুধু বমি বমি ভাব না, অনেক সময় বমি হয়েও যায়, এরকম কন্ডিশন। অন পেলভিক এক্সামিনেশন, এইটা হচ্ছে মূল। কিন্তু এই পেলভিক এক্সামিনেশন আসলে আমরা কি জানি? আমরা কয়জন হোমিওপ্যাথি ডাক্তার জানি? হয়তো অনেকেই জানেন, আমি কিন্তু গ্রেটারদের পার্সন কিন্তু আমরা জানি না পেলভিক। আবার একটা বিষয় হচ্ছে যে আপনি তো মেল ডাক্তার, ফিমেলের পেলভিক এক্সামিন করতে গেলে আপনার চেম্বারে সেই পরিবেশটা কি আছে? আমাদের ডাক্তার সাহেবদের চেম্বারে তো মানে বেশিরভাগ চেম্বারে, একটু কিছু মনে করেন না, মানে এটা রিয়েল জায়গা থেকে বলছি, আমাদের ডাক্তার সাহেবদের চেম্বারে বিপি স্থিতই ঠিক মতো নেই, বা 1900 ব্রিটিশ সালে কিনে রেখেছেন সেইটাই ব্যবহার করছেন, নতুনটা আর কেনার ইচ্ছা করে না, টাকা লাগবে। তাহলে আপনি পেলভিক এক্সামিন কেন করবেন? যাই, এটা যেহেতু আমরা পড়ছি যার জন্য পেলভিক এক্সামিন করেন, বিশেষ করে অ্যালোপ্যাথি যারা গাইনোকোলজিস্ট, ওনারা পিআইডির পেশেন্ট, শুধু পিআইডির পেশেন্ট, যদিও পেরিফেরিতে মানে পেলভিক এক্সামিন করে না, কিন্তু আমি ঢাকা শহরের কথা বলছি, আমি বাংলাদেশের, যেহেতু আমি বাংলাদেশ ঢাকা শহরের কথা বলছি, ঢাকা শহরের যারা প্রফেসর লেভেলের গাইনোকোলজিস্ট, আমি যতজনের কাছে গেছি বিভিন্ন রুগী নিয়ে বা যে কোনো পারপাসেই আমার যাওয়া, এমন কোন ডাক্তারকে আমি পাইনি যে যারা পেলভিক এক্সামিন করেন নাই। আমি প্রফেসর লেভেলে, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, ফুল প্রফেসর,
যাদের কাছেই আমি গেছি, বিশেষ করে ফিমেল ডিসঅর্ডার পেশেন্ট নিয়ে, আমার স্টুডেন্ট লাইফের কথা বলছি, আমি এমন কোন ডাক্তারকে দেখি নাই যারা এই পেলভিক এক্সামিন করেন নাই। পেরিফেরিতে কম করেন, মনে করেন যে আমি যে অঞ্চলে প্র্যাকটিস করি এখানে যারা গাইনি প্র্যাকটিস করেন ওনারা পেলভিক এক্সামিন করেন না। ইভেন আমার এখান থেকে কুষ্টিয়া, আমার হোম ডিস্ট্রিক্ট যদিও, আমি শুনি নাই। আমি অনেক পেশেন্টকে রেফার করি কিন্তু তাদের পেলভিক এক্সামিন করার কথা আমি শুনি নাই। আমার অনেক পেশেন্টকে আমি পেলভিক এক্সামিনের জন্যই পাঠাই কিন্তু তারা করেন না। কেন করেন না তাদের চেম্বারে? সেই আসলে রুগী দেখেন তো অনেক। এই অন পেলভিক দেখেন, ইন্টেন্স টেন্ডারনেস মে বি নোটেড অন প্যালপেশন। প্যালপেশন মানে আপনি হাত দিয়ে দেখা, হাত দিয়ে আপনি যখন ভিতরে দেখবেন, আপনি ফিঙ্গারিং করবেন, তখন আপনার ওই জরায়ুর মুখ সার্ভিসটা টেন্ডারনেস পাবেন। অফ দ্য ইউটারাস অর মুভমেন্ট অফ দ্য সার্ভিক্স, মানে সার্ভিক্সটা মুভমেন্ট করবে, এই সার্ভিক্যাল মোশন টেন্ডেন্স। এখন এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা যখন না দেখে। ঠিক দেখবেন যে যারা এমবিবিএস পড়তেছে, কেন পড়াশোনার এত ফারাক, যারা এমবিবিএস পড়তেছে ওরা অ্যাটাচমেন্ট থাকে, হসপিটাল অ্যাটাচমেন্ট থাকে থার্ড ইয়ার থেকে। তো এই হসপিটাল অ্যাটাচমেন্টে যখন থাকে, তাদের গাইনি ডিপার্টমেন্টে যখন থাকে, থার্ড ইয়ার থেকে গাইনি শুরু, গাইনি ডিপার্টমেন্টে যখন থাকে তারা কিন্তু প্রতিনিয়ত এই জিনিসগুলো করছে, পেলভিক এক্সামিনেশন করছে। তাহলে বইয়ে পড়ছে এবং করছে, অন স্পট তারা এক্সামিন করছে। তাহলে ওনারা শিখবে না আমার মতো ছাগলে শিখবে? আমি যতই বলে থাকি আমি তো আসলে বুঝতেই পারবো না কি হয়। এখন ফিভেল পালস কি মনে করেন, র্যাপিড পালস কি? আপনি যদি পালস ধরতেই না জানেন তাহলে আপনি ফিভেল পালস আর র্যাপিড পালসের পার্থক্য করে বুঝবেন? তাহলে এই এক্সামিন গুলো আসলে আমাদের করা নেই, সেই সুযোগ নেই। বিশেষ করে আমি বাংলাদেশের কথাই বলবো, ইন্ডিয়ার কথা বলতে পারবো না, ওনাদের শিক্ষা ব্যবস্থার কথা। আমরা এগুলো করি নাই, যার জন্য জানিও না। আবার আপনি যদি পেশেন্টকে করতেও চান, মনে করেন আপনি অনস্পেশালি কোনোভাবেই শিখেছেন, আপনি পেশেন্টকে এটা করতেও পারবেন না চেম্বারে, এটাও একটা প্রতিবন্ধকতা আমাদের দেশে, এটাও একটা প্রতিবন্ধকতা। ওই পেশেন্টটাই অন্য পুরুষ ডাক্তারের কাছে যাচ্ছে, অ্যালোপ্যাথি পুরুষ ডাক্তারের কাছে যাচ্ছে, সে কিন্তু সেখানে তার মানে এই পার রেক্টাল এক্সামিনেশন বলেন, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন বলেন, সব করতে দিচ্ছে, বাট আপনার কাছে করতে দিবে না। এটাও আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা। অবস্ট্রাকেল টু ট্রিটমেন্ট, কিওর না, অবস্ট্রাকেল টু ট্রিটমেন্ট। কারণ আপনি তো আসলে বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন অনেক কিছু। এই দেখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রেও আপনার মেডিসিনাল পিকচার চেঞ্জ হয়ে যায়। রুগী মুখে বলছে একরকম, আপনি দেখছেন আর একরকম, চেঞ্জ হয়ে যায় স্যার। symptoms may be acute and severe or low grade and subtle. সিমটম কি থাকতে পারে? অ্যাকুইট হতে পারে, বা সিভিয়ার হতে পারে, বা লো গ্রেড থাকতে পারে, বা খুব সূক্ষ্ম সিমটম থাকতে পারে। সব সিমটমই যে থাকবে তা না, খুব সূক্ষ্ম পর্যায়ে থাকতে পারে। এটা হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন একটা পেশেন্টের মধ্যে পান। এখন এখন একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে ছবি দিয়েছি, হেলদি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম উইথ পিআইডি। একটু খেয়াল করে দেন, এটা হেলদি, এই পাশেরটা এটা হচ্ছে পিআইডি। দ্যাট মিন্স এই যে পাস ইনফেকশন, তো এই দেখেন ওভারিতে পাস ফর্মেশন করেছে, অ্যাবসেস, এই যে ফেলোপিয়ান টিউবে টিউবো ওভারিয়ান অ্যাবসেস আমরা বললাম, এটা জরার মধ্যে, এটা সার্ভিক্সের মধ্যে এরকম হয়। ডায়াগনোসিস আপনি কিভাবে ডায়াগনোস করবেন? এই দেখেন হিস্ট্রি টেকিং। আমরা অনেক সময় একটা কথা বলে থাকি যে শুধু হোমিওপ্যাথ ডাক্তারই আমরা হিস্ট্রি নিই, অ্যালোপ্যাথ ডাক্তাররা নেয় না। এটা টোটালি মিথ্যা কথা, দয়া করে কেউ এই কথাটা বলবেন না। আপনি যদি ঢাকা মেডিকেলে কখনো ঘুরবেন, এখানে বাংলাদেশে যারা আছেন, আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে বা পিজিতে যান, ওদের পেশেন্ট গুলোকে যেভাবে হিস্ট্রি নেয়, আমার মনে হয় যে আমরা হোমিওপ্যাথ ডাক্তারও সেভাবে নিই কিনা সন্দেহ। তবে ওনারা যে কেন্দ্রিক নেন, আমাদের কেন্দ্রিক নেওয়াটা একটু ভিন্ন। আমি সবার কথা বলছি না, অনেক ডাক্তারই কিন্তু আমরা শর্ট হিস্ট্রি নিয়ে ওষুধ দিই। অনেক ডাক্তার বাংলাদেশে হোমিওপ্যাথি
অনেক ডাক্তার আছেন শর্ট হিস্ট্রি নিয়ে ওষুধ দেন, তারা অনেক বড় বড় ডাক্তার, অনেক প্রচুর রুগী দেখেন। কারণ যে ডাক্তার দিনে মনে করেন যে 200 রুগী দেখেন, 100 রুগী দেখেন, সে লং হিস্ট্রি নিয়ে কখনোই ওষুধ দিতে তার পক্ষে সম্ভব না। 100 রুগী উনি লং হিস্ট্রি নিয়ে কিভাবে দেবেন? উনি তো শর্ট হিস্ট্রি নিয়েই দিবেন, কি হয়েছে এটা হয়েছে, বাড়ে কখন কমে কখন, কি করলে ভালো লাগে, শেষ, ওষুধ সিলেকশন শেষ। তাহলে এই হিস্ট্রি ডায়াগনোসিসের ক্ষেত্রেও হিস্ট্রি টেকিং নিতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন অফ দ্য গাইনোকোলজিক্যাল ইম্পর্টেন্স, ওই যে কথাটা আমরা এর আগেও বলেছিলাম, ইট রিভেলস টেন্ডারনেস অন দ্য প্যালপেশন এন্ড মুভমেন্ট অফ দ্য সার্ভিক্স এন্ড ইউটেরাস। ব্লাড কালচার, ব্লাড কালচার বলতে কি এখানে আপনি ব্লাডের যে ইনফ্লামেটরি মার্কার গুলো আছে এগুলো বেড়ে যাবে। সে মনে করেন আপনি যদি সিবিসি করান তাহলে তার ইএসআর বাড়তে পারে, ডব্লিউবিসি কাউন্ট বাড়তে পারে, ডব্লিউবিসি কাউন্টের মধ্যে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যেতে পারে, এই কিছু কাউন্ট বেড়ে যাবে। আর যদি কারো সিভিয়ার কন্ডিশন হয় সেই ক্ষেত্রে ওই যে বললাম ব্লাডের সিএস করলে তখন আপনার ব্লাডের মধ্যে ওই যে জীবাণু গনোরিয়া না তার ট্রাইকোমোনাস কোনটা, সেটা কোন জীবাণু থেকে হচ্ছে সেটা ধরা পড়বে ব্লাডের সিএস করলে। আর মূল যে আমরা আমাদের কাছে, আমি একেবারেই পেরিফেরিতে প্র্যাকটিস করি, আমাদের কাছে আসলে যেগুলো নিয়ে আসে সেটা হচ্ছে সোনোগ্রাফি রিপোর্ট, আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আসলে আসে, এবং সেখানেই উল্লেখ থাকে পিআইডি। ম্যানেজমেন্ট কি দিবেন এখন এই জায়গায় তো স্যার আমি ক্ষমা চাই। কেন ক্ষমা চাই? আমরা তো স্যার ম্যানেজমেন্ট দিতে অভ্যস্ত না। হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ দিব, খাবেন, ভালো হয়ে যাবেন, সব রোগী আমরা ভালো করতে পারি, এই হচ্ছে আমাদের অবস্থা। অনেকেই এমন ভাবে বলি আমরা যেন স্বয়ং যেন সৃষ্টিকর্তা আমাদের মধ্যে চলে আসছেন, আরে কান 7 দিনে ভালো হয়ে যাবে। আপনি যদি এই কথাটা রোগীর মানসিক শক্তি বৃদ্ধির জন্য বলেন তাহলে ভালো, বাট আপনি যদি এই কথাটা গড়পড়তা সকলেই বলেন, সব রোগীকেই বলেন, সব রোগের ক্ষেত্রেই বলেন, তাহলে তো সমস্যা। Patient with mild infection are treated in outpatient department, but hospitalization may be necessary in some cases. Patient with mild infection, এই যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, মাইল্ড ইনফেকশন থাকলে সেটা আউটপেশেন্ট ওপিডি ডিপার্টমেন্ট বলি। আপনারা যেমন আমরা হোমিওপ্যাথির ডাক্তাররা কিন্তু ওপিডি ডাক্তার, মানে আউটপেশেন্ট ডিপার্টমেন্টের ডাক্তার, কারণ আমরা চেম্বারে প্র্যাকটিস করি না, এখানে তো হসপিটালাইজেশনের বিষয় নেই। হ্যাঁ, যেগুলো হোমিওপ্যাথি হসপিটাল আছে সেটা ভিন্ন কথা, বাট আমরা কিন্তু ওপিডি ডাক্তার। তাহলে এখানে আপনার ট্রিটমেন্ট, বাট হসপিটালাইজেশন মে বি নেসেসারি ইন সাম কেস। যদি সেটা সিভিয়ার কেসেস হয় তাহলে আপনার এখানে হসপিটালাইজেশন করার প্রয়োজন। বেড রেস্ট, তাকে বিশ্রামে থাকতে হবে। ইন্ট্রাভেনাস ফ্লুইড, কিছু ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হয়। If the patient has abdominal distension or ileus, then nasogastric intubation and suction are initiated. এখানে দেখবেন যে অনেক সময় পেটে তো ঝামেলা হয়, খেতে পারে না, যে বমি থাকে, পেশেন্টের বমি বমি ভাব থাকে, কিছু খেতে গেলেই, তাহলে তার ওই নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে আসলে খাওয়ানোর প্রয়োজন হতে পারে, তাকে ইন্ট্রাভেনাস স্যালাইন দেওয়া লাগতে পারে, না হলে সে ওই যে হাইপোভলিমিক শকে চলে যেতে পারে অনেক সময় পেশেন্ট, কারণ মুখ দিয়ে তো সে খেতে পারে না বমির কারণে, তার জন্য তাকে তো তার খাবারের যে চাহিদা সেটা তো পূরণ করতে হবে, সেটার জন্য লাগতে পারে। ট্রিটমেন্ট অফ সেক্সুয়াল পার্টনার ইজ অলসো নিডেড টু প্রিভেন্ট ইনফেকশন, এই জিনিসটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট অফ সেক্সুয়াল পার্টনার ইজ অলসো নিডেড টু বি প্রিভেন্ট ইনফেকশন। এই পিআইডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের ইনফেকশনে শুধুমাত্র একজনের, মানে স্ত্রীর ট্রিটমেন্ট করে লাভ নাই, স্বামীরও ট্রিটমেন্টের প্রয়োজন হয়, এবং তাদের ক্ষেত্রে উভয়ের ট্রিটমেন্ট করা প্রয়োজন, যেন একজন আরেকজনের থেকে ইনফেকশন না গ্রো করতে পারে, এটার জন্য। কেয়ারফুল মনিটরিং অফ ভাইটাল সাইন এন্ড সিম্পটম। ভাইটাল সাইন আপনারা সকলেই জানেন কি কি আমরা বলি, পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, এগুলোকে ভাইটাল সাইন বলে। এই ভাইটাল সাইন গুলো আপনি কেয়ারলি মনিটর করতে হয় কোন পেশেন্টদের কথা, যেগুলো সিভিয়ার পেশেন্ট। and symptoms assist in evaluating the status of the infection. ইনফেকশনের অবস্থা বোঝার জন্য আপনাকে এগুলো করতে হবে। ওই একই কথাগুলো এখানে লেখা আছে, দেখেন, হেলথ এডুকেশন রিগার্ডিং সেফ সেক্স এন্ড অর পার্সোনাল হাইজিন, একেবারে লাস্ট কথাটা, ঠিক আছে।
আচ্ছা, এখানে আরেকটা কথা যে হিট অ্যাপ্লাইড সেফলি দ্য অ্যাবডোমেন মে অলসো প্রোভাইড সাম পেইন রিলিফ এন্ড কমফোর্ট। অনেক সময় যেহেতু পেটে ব্যথা থাকে আপনি একটু মানে গরম শাক দেওয়ার কথা বলতে পারেন। এখানে অনেক কথা লেখা আছে, যেহেতু ক্লাসের সময় শেষ। হেলথ এডুকেশন রিগার্ডিং সেফ সেক্স এন্ড অন পার্সোনাল হাইজিন। আপনি রোগীকে কিছু সেক্সুয়াল এডুকেশন বা হেলথ এডুকেশন বা পার্সোনাল হাইজিন সম্পর্কে তাকে জ্ঞান দেন। বিশেষ করে তার এই যে সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্স মানে সেক্সুয়াল ইনিশিয়েশনের সময় কি কি প্রিকশন নিতে হবে, তার পরবর্তীতে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, এগুলো অবশ্যই রোগীকে বোঝায় বলতে হবে, কারণ তার থেকে তার পার্টনারের ইনফেকশন হতে পারে। এখানে একটা জিনিস আমরা প্রথমেই বলেছিলাম যে ইক্টোপিক প্রেগন্যান্সি, এই পিআইডি রোগীদের ইক্টোপিক প্রেগন্যান্সি হওয়ার চান্স খুব বেশি থাকে। তাহলে এইটাকে আপনি খুব হেলাফেলা করবেন না। অল পেশেন্ট হু হ্যাভ had PID need to be informed of the sign of symptoms of ectopic pregnancy. Ectopic pregnancy sign symptoms, কারণ সে যখন প্রেগনেন্সিতে যাবে সে তো মনে করছে যে তার প্রেগনেন্ট হয়েছে, হঠাৎ এমনি মনে হয় পেট ব্যথা করতে, সে সময় তো হালকা পেট ব্যথা করেই, কিন্তু সিভিয়ার পেট ব্যথা হবে না, সিভিয়ার পেইন, অ্যাবডোমিনাল অ্যাবনর্মাল ব্লিডিং, ডিলে মিনসেস, ফেইন্টনেস মানে অজ্ঞান হয়ে যেতে পারে, ডিজিনেস, shoulder pain because they are prone to its complication. তাহলে এই জিনিসগুলো তাকে একটু জানেন। কমপ্লিকেশন কি কি আসতে পারে, মানে জটিলতা, তাকে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, ভালোভাবে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট না করেন, তাহলে কি কি জটিলতা আসতে পারে। পেলভিক এন্ড জেনারেলাইজড পেরিটোনাইটিস, আমরা পেরিটোনিয়ামের ইনফেকশন হলে কি বলি, পেরিটোনাইটিস। তাহলে জেনারেলাইজ বা পেলভিক পেরিটোনাইটিস হতে পারে, অ্যাবসেস হতে পারে, স্ট্রিকচার হতে পারে। স্ট্রিকচার দ্যাট মিন্স ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে, সংকীর্ণ হয়ে যায়। ফ্যালোপিয়ান টিউব অবস্ট্রাকশন হতে পারে, টিউব ব্লক হয়ে যেতে পারে। একটোপিক প্রেগন্যান্সি যেটা আগে বললাম। স্টেরিলিটি ডিউ টু অক্লুশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, মানে ওই যে ফ্যালোপিয়ান টিউব অবস্ট্রাকশন বা ব্লকেজ হয়ে যাচ্ছে, যার কারণে তার স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। ক্রনিক পেলভিক পেইন, ক্রনিক পেলভিক সবসময় তার ব্যথা থেকেই যায়, পারসিস্টেন্ট পেলভিক পেইন থাকতে পারে। ব্যাকটেরিমিয়া, দ্যাট মিন্স তার মধ্যে যে ব্যাকটেরিয়া যদি বেশি গ্রোথ করে উইথ সেপটিক শক, এগুলো তার মধ্যে তৈরি হতে হবে। এগুলো হচ্ছে কমপ্লিকেশন বা জটিলতা। ধন্যবাদ সকলকে। এখানে হয়তো বা হোমিওপ্যাথি ট্রিটমেন্টের বিষয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন। আসলে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা আপনারা সকলেই জানেন যে এটা শুধুমাত্র ডিজিজ কন্ডিশনের উপরে নির্ভরশীল না, এটা মানুষের কিছু সাইন সিমটমের উপরেও নির্ভরশীল। তাহলে শুধু আমরা এই যে লক্ষণগুলো বললাম, সেই লক্ষণগুলোর সাথে আপনি অবশ্যই একটা রোগীর যে মানসিক, সার্বদৈহিক, তার ঘুম, খাওয়া দাওয়া সবকিছু মিলে ট্রিটমেন্টে যাওয়ার চেষ্টা করবেন। কারণ কি কথাটা বলছি, আমরা আমাদেরকে হেল্প করে কি রেপার্টরি। এখন আপনি যদি রবিন মার্ফি স্যারের রেপার্টরি খুলেন, বা যদি যাদের কাছে সফটওয়্যার আছে, আপনি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের যদি ডিজিজ চ্যাপ্টারে যদি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ দিয়ে সার্চ দেন, 12টা ফার্স্ট গ্রেডের রেমেডি পাবেন। 12টা, 65টা টোটাল রেমেডি আছে, তার মধ্যে 12টা ফার্স্ট গ্রেডের, 26টা সেকেন্ড গ্রেডের, 27টা থার্ড গ্রেডের। অ্যাপিস, আর্স, বেলেডোনা, ক্যান্থারিস, ল্যাকক্যান, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, মেডোরিনাম, পালস, স্যাভাইনা, সিক্লিকর, টেরিবেনকিন, এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেডের রেমেডি। আমি জাস্ট এমনি রেমেডিগুলো আপনাদেরকে বললাম। এখন এখান থেকে আসলে কোনটা আপনার জন্য দিবেন? ল্যাকক্যান দিবেন, না ল্যাকেসিস দিবেন, না লাইকো দিবেন, না মেডো দিবেন, না পালস দিবেন, না স্যাভাইনা দিবেন, না বেলেডোনা দিবেন, অ্যাপিস দিবেন, না একেবারেই থার্ড গ্রেডে কোনিয়াম, সোজা, ওপিয়া, ম্যাকমিউর, ক্যালিফস, ক্যালিকার, আইরিক্স, কোনটা দিবেন? ইপিকা, ইগনেশিয়া, এগুলো সব আছে। হাইপেরিকাম আছে, হাইড্রঞ্জিয়া আছে। আপনি কোনটা নির্ভর করবে আপনি যখন কেসটি ফুলকে, ওই যে কেস্টিং এর কথা বললাম না, অ্যালোপ্যাথরা যেভাবে নেন, ওনাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে
মানে আমাদের যে রুগীটা সামনে থাকে ওই মানুষটার আমরা ডাক্তার সাহেবরা নিই, সেই লক্ষণগুলোর সাথে মিলিয়ে আপনার কাছে যে ওষুধটি সুইটেবল মনে হবে আলহামদুলিল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে। এখন এর আরো কিছু সাব রুব্রিক্স আছে সেগুলো নিয়ে বলা কারণ এখানে অ্যাকুইটের বিষয় আছে, ক্রনিকের আছে, আপনারা দেখে নিয়ে দেখবেন যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। যদি কোনো বিষয় প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করে জানাতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর এস এম জাহাঙ্গীর স্যারকে। আমাদের পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ আলোচনার উপর আর যদি আরো প্রশ্ন করতে পারেন। ডাক্তার মুক্ত গোপাল প্রশ্নটি করুন। স্যার এই যে গর্ভ অবস্থায় কি স্যার এই যে পিআই কি? জি পারে। সেক্ষেত্রে স্যার কিভাবে এটা মানে বুঝবো যে পিআইডি অবস্থার ক্ষেত্রে কি সাইনাম সিনড্রোমের কোনো পরিবর্তন হবে? কিছু তো পরিবর্তন আছেই। আপনার কাছে আসলে ওই যে বললাম পিআইডি ডায়াগনোসিসের জন্য আপনি নির্ভর করবে আমাদের দেশে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টের উপরে। গর্ভাবস্থার একটা পেইন, তার থেকে যদি লোয়ার অ্যাবডোমেনের পেইনটা সিভিয়ার থাকে, এমনি প্রেগন্যান্সিতে একটা বাচ্চা যেহেতু ভিতরে গ্রো করছে সেই পেইন আর এর থেকে একটু ডিফারেন্স হবে পিআইডির পেইন। সেইটা যারা গাইনোকোলজিস্ট আছেন ওনারাই আপনাকে ডিফার করে দিবেন। আর আপনার কাছে পেশেন্ট আসবে, আমি তো বলেই দিলাম যে জাস্ট ফর আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। স্যার স্যার আমরা আলট্রা করিয়ে নিলে স্যার ওখান থেকে আমরা এটা মানে বাইরে মানে এটা ইয়েটা ফাইন্ড আউট করতে পারবো স্যার? আশা করা যায়। জি স্যার। আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন মোহাম্মদ আব্দুর রশিদ। স্যার আমার জানার বিষয় হলো পলিসিস্টিক ওভারিয়ানটা কেন হয় এবং এটার ম্যানেজমেন্টটা কি থাকতে পারে? স্যার এটা তো আজকের টপিক না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজের যেদিন ক্লাস হবে সেদিন প্রশ্নটি করেন, এবং প্রশ্ন করাও লাগবে না। পিসিওডি ক্লাস হলে আপনার অ্যান্সার আপনি পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আজকের যে টপিক এই রিলেটেড কোনো ই থাকলে আপনি সেটা বলেন, কারণ আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের অ্যান্সার দিতে গেলে আবারও এই 1 ঘন্টা কথা বলা যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার পার্থপ্রদীপ চৌধুরী স্যার। স্যার একই সাথে প্রশ্নটি করুন এবং আজকের ক্লাসের উপর আপনার মতামত ব্যক্ত করুন। একটা ভালো আলোচনা হয়েছে, স্যারকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলেই যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে পার্সোনাল হাইজিন, ডায়েট অ্যান্ড রেজিমেন্ট আর আপনার কোনো এক্সারসাইজ পেশেন্টকে আমরা অ্যাডভাইস করতে পারি কিনা সেই সম্পর্কে স্যার যদি একটু বলেন। স্যার এটা সম্পর্কে আমার থেকে তো আপনি ভালো জানেন স্যার, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার মতো ক্ষুদ্র মানুষের ক্লাসে আছেন। বিষয়টা হচ্ছে স্যার ডায়েট অ্যান্ড রেজিমেন্টের বিষয়ে উগ্র জাতীয় খাবার খাওয়ানো যাবে না। এটা শুধুমাত্র যে এটার ক্ষেত্রে পিআইডির ক্ষেত্রে বলে না, সকলের ক্ষেত্রে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রচুর মানে ফ্লুইড সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। দ্যাট মিনস যে খাবারগুলোর মধ্যে পানির পরিমাণটা বেশি সেই জাতীয় খাবারগুলো আপনি বেশি খাওয়াতে হবে। এটা একটা বিষয়। পার্সোনাল হাইজিনের মধ্যে পেলভিক রিজিয়নটা ওয়াশিং এর বিষয় আছে। হ্যাঁ, আমি সাধারণত যেটা বলে থাকি, আমার ব্যক্তিগত প্র্যাকটিসের ক্ষেত্রে বলছি, আমি
কোনো বইয়ের ভাষা থেকে বলছি না। আমি এই জাতীয় রোগীর ক্ষেত্রে বারবার বলি, আপনার প্রস্রাব চাপুক আর না চাপুক, আপনি প্রতি 1 ঘন্টা পর পর বাথরুমে যাবেন, আপনার পেরিনিয়াল এরিয়াগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করবেন। যদি সম্ভব হয় কুসুম গরম পানি থাকে, সেটা ওর মধ্যে 1-3টি অনেক সময় লবণ দিতে বলে। আপনি কোনো কিছু না পেলে সেফ মানে ট্যাপ ওয়াটার প্রচুর পরিমাণে পানি দিবেন, এবং পানি দেওয়ার পরে আপনি টিস্যু দিয়ে ওই জায়গাটা শুকনা করে রাখবেন। আপনার চেষ্টা করবেন প্রতি 1 ঘন্টা পর পর এই কাজটি করবেন, তাতে আপনার ইনফেক্টিভ লেভেলটা কমে যাবে। কন্টামিনেশন কারণটা কি আপনারা সকলেই জানেন, আমি ছবিতেও দেখিয়েছি। মেয়েদের 3টা অরিফিস, একটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, ভ্যাজাইনাল ওপেনিং এবং অ্যানাস। এই 3টা কিন্তু কাছাকাছি, যার জন্য এই যে ইনফেকশনটা শুধুমাত্র পিআইডি না, আপনারা ইউরিনের কথা জানেন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটাও কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়। কেন বেশি হয়? ওই 3টা ওপেনিং এর। তার মানে আপনার এই হাইজিনটা মেনটেন করা 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের মানে সেক্সুয়াল রিলেশনে যাচ্ছেন হাজব্যান্ডের সাথে, বা এই সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে বা ইন্টারকোর্সের পরবর্তীতে আপনার কিছু সিক্রেশন হয়, আপনারা সকলে জানেন। এইটা আসলে ওই যে বললাম যে খুব দ্রুত আপনাকে ওয়াশ আপ করে ফেলা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যারা আন্ডারগার্মেন্টস পরেন, এই আন্ডারগার্মেন্টস গুলো যেন একটা আন্ডারগার্মেন্টস জাস্ট 1 টাইম, মানে একবার পরে সেটা ওয়াশ না করে আপনি করবেন না, এই জিনিসগুলো পেশেন্টকে বলা। আর ডায়েট অ্যান্ড রেজিমেন্টের মধ্যে প্রথমে বলেছি আপনি পানি সমৃদ্ধ খাবার, বিশেষ করে ফলমূল জাতীয় খাবারগুলো বেশি খাওয়াবেন, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো বেশি খাওয়াবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বেশি খাওয়াবেন। তাতে পেশেন্টের ইনফেক্টিভ লেভেলটা ধীরে ধীরে কমাতে সহায়তা করবে। এর সাথে আমাদের ঔষধ তো আছেই। এই বিষয়গুলো স্যার। স্যার আমি কি অ্যান্সার দিতে পারলাম কিনা? ভয়ে ভয়ে দিলাম স্যার। খুব ভালো বলেছেন। আর আসলে গ্রামাঞ্চলে তো মেয়েরা অনেক সময় তো পন্ড বাতিং করে, এই ব্যাপারেতে আমি নিষেধ করি আর কি, আমি পার্সোনালি নিষেধ করি। আর ওদের যে আপনি তো বলেছেনই ক্লোথস এর ব্যাপারটা তো খুব সতর্ক থাকতে হবে। আর ওয়াশিং এর ব্যাপারে সবসময় যেন আমাদের ওই যেরকম ড্রিঙ্কিং ওয়াটার আমরা ব্যবহার করি, সেই রকম ড্রিঙ্কিং ওয়াটারের মতন এইরকম ওয়াটার দিয়ে এটা ওয়াশ করাটাই সব থেকে বেশি ভালো হবে। আর ওই প্রতিনিয়ত যেগুলো সে পোশাক আশাক ব্যবহার করে সেগুলো রেগুলার যেন, বিশেষ করে যে ওই সমস্ত অর্গানে যেগুলো মেয়েরা ব্যবহার করে থাকে সেগুলো রেগুলার ওয়াশ করতে হবে। আর এর সাথে আমরা আরো একটু করবো আর কি, যে অতিরিক্ত রাতটা জাগা আর টাইমে খাওয়া দাওয়ার ব্যাপার। আর এই বিষয়েতে কিছু যোগাসন দেওয়া যায় কিনা, আমার মনে হয় টুকটাক কিছু এটা দেওয়া বা একটু প্রাণায়াম যদি দেওয়া যায় সেটা রোগীর পক্ষে হয়তো একটু ভালো হয়। ধন্যবাদ স্যার। সাধারণ একটা ক্লাস ভালো। ধন্যবাদ ডাক্তার পার্থপ্রতিম স্যারকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের আজকের আলোচনা, তো স্যারকে প্রশ্ন করতে পারেন। আমাদের মাঝে রয়েছেন ডাক্তার গিরিধর বিশ্বাস স্যারকে। গিরিধর বিশ্বাস স্যার, অনুগ্রহ করে আজকের আলোচনার উপর কিছু বলার জন্য। ধন্যবাদ মনির। আরো ধন্যবাদ হচ্ছে যারা আমার আগে সংযোজন বা প্রশ্ন করলেন, সেই প্রশ্ন এবং সংযোজনের মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু শোনা হয়ে গেল এবং বলাও হয়ে গেল। আর খুব বেশি কিছু বাকি নেই। তবে এটা মিনিমাম কথা বলি যে ওয়াশিং এর কথা যেটা বলা হচ্ছে, যে জল দিয়ে ধুয়ে ফেলা আফটার ম্যাটিং বা 1 ঘন্টা পর পর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেখানে সাদা সাদা টাইপের যে সেক্রেশন গুলো হয় সেগুলোকে পরিষ্কার করা, সব ঠিক আছে। তো আমি একটুখানি বলি যে শুধু মিটিং এর পরে নয়, মিটিং এর আগেও একটু কিন্তু পরিষ্কার হয়ে নিয়ে মিটিং এ যাওয়াটা দরকার।
হ্যাঁ, তারপরে যে সিক্রিশন গুলো হবে, বার্থোলিন সিক্রিশন বা সিমেন্ট সিক্রিশন, সেখানেও পরে ধোয়া, কিন্তু তার আগেও কিন্তু একটু ওয়াশ আউট করে নেওয়াটা ভালো, বোথ সাইড। এই এইটা হলো একটা কথা। আর স্যার বোধহয়, জাহাঙ্গীর স্যার, মানে একটা কথা কি আপনি বললেন কি বললেন না আমি ঠিক খেয়াল করতে পারলাম না, যদিও যে ক্লাসটা খুব ভালো করেই শুনেছি, তবুও মনে হয় একটু আটকিয়ে গেল। সেটা হচ্ছে মানে ইন কেস অফ একটোপিক প্রেগনেন্সি, সেখানে কিন্তু যদি আমরা হোমিওপ্যাথরা দেখি যে একটোপিক প্রেগনেন্সি হয়েছে, সেখানে কিন্তু আমরা ওষুধ দিয়ে বোধহয় বেশি সময় নষ্ট করাটা একদমই ঠিক নয়। মানে যদিও আমরা আলট্রাসোনোগ্রাফি, আমি বললাম যে আলট্রাসোনোগ্রাফিটা করো, করে নিয়ে আসো, নিয়ে আসার পরে দেখা গেল যে একটোপিক প্রেগনেন্সি, তো সেখানে সেটাকে মানে অপারেট করাটা বোধহয়, আমাদের জানি না আমাদের হোমিওপ্যাথিতে স্যার অপারেশন ছাড়া তো এখানে কোনো মানে গতান্তর নেই, এখানে কোনো কথাই এখানে নেই। মানে ওখানে ঔষধের চিন্তা করা মানে একদমই বোকামি ছাড়া আর কিছু না, এবং রোগীকে সরাসরি মেরে ফেলার অপরাধী হবে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে এখানে সব সময় কিন্তু যে টোটাল অ্যাম্পুটেশন, যে আমাদের একদম ইউটেরাস থেকে শুরু করে ফেলোপিয়ান টিউব, তারপরে ওভারি, সবটাই যে অপারেশন করে ফেলতে হবে এটা কিন্তু নয়। আমার তাই মনে হয় যে অনেক সময় দেখা গেছে যে একটা টিউবেও কিন্তু বাচ্চা হয়েছে, একটা নষ্ট হয়ে গেছে, সেটাকে অপারেশন করে ফেলা হয়েছে, কিন্তু বাদ বাকি আর একটা টিউবও কিন্তু বাচ্চা হয়েছে, এরকম আমি জানি, মানে শুনেছি। জানি না, যদি তোমার এই ব্যাপারে কোনো বক্তব্য থাকে একটু বলো। এই পর্যন্ত স্যার এটা আমার রিলেটিভের মধ্যেই আছে, মানে একটা টিউব থাকা অবস্থায় বাচ্চা হওয়াটা খুব স্বাভাবিক। মানে আমার রিলেটিভ বলতে কি আমার বড় ভাবির বোন, ছোট বোন, ওরা 3 বোন, বড় ভাবিরা। আমার বড় ভাবি বড়, ছোট বোনটার কোনো একটা কারণে একটা ওভারি, মানে যেটা হয়েছিল ওভারিয়ান সিস্ট হয়েছিল, সিস্টটা অনেক বড় ছিল। আমি তখন মানে মেডিকেলের একেবারে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তো ওই সময় ওই আপার ওভারি একটা ফেলে দিতে হয়। তো ফেলে দেওয়ার পরে একদিন মামিমা, তাও মানে ফ্যামিলি গল্প করতে করতে একদিন বলছে যে বাবা, মেয়েটার তো এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বিয়ে শাদীর ক্ষেত্রে কি করব? তাই আমি বললাম যে মামিমা আপনি টেনশন করেন না, আবার বিয়ে দেন, ওনার বাচ্চা হতে সমস্যা নেই। হ্যাঁ, তা বলছে না, অনেকেই ভয় দেখাচ্ছে, এই করছে ওই করছে। তা বললাম যে আপনি নিঃসন্দেহে মেয়েটার বিয়ে দেন। যাই হোক, ওনারা খুব ভয়ে ভয়েই বিয়ে দিয়েছিলেন আপার। এখন ওনার 3টা বাচ্চা স্যার, একটা ওভারি দিয়েই 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই কথাগুলো একটু বলার দরকার ছিল, তাই জন্য আমি একটু বললাম, যদিও আমি জানতাম বিষয়টা। আর যেখানে সেখানে সিলিয়ারি মুভমেন্টটা না হওয়ার দরুন, মানে একটোপিক প্রেগনেন্সি যদি হয়ে যায়, তাহলে সেখান থেকে তো আর ফিরে আসতে পারবে না, অতএব আমাদের সময় নষ্ট করা একদমই ঠিক না। এটা আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের একটু বোঝা দরকার। ধন্যবাদ। এটা তো স্যার বোকামি, আমরা যদি কেউ এই বোকামিটা করি তাহলে আমার কাছে মনে হয় এটা আমরা একটা মানুষকে হত্যার সামিলে পড়বো স্যার। তো খুব ভালো লাগলো আজকে, দুর্দান্ত ভালো লেগেছে। তবে এখানেই শেষ করলে হবে না, আজকে শুধু পিআইডি হলো, এখন আরো যেগুলো আরেকজন দাদা বলছিলেন যে ওভারিয়ান সিস্ট, অমুক তমুক বা ইউটেরাইন সিস্ট, এগুলো নিয়েও কিন্তু একটা ক্লাস করা একান্ত দরকার বলে আমার মনে হচ্ছে। কারণ এগুলো আজকালকার দিনে আমাদের দেখা যাচ্ছে এত বেশি বিষয়গুলো হচ্ছে, তার কারণও আছে, সে কারণগুলো মানে তোমার মুখ থেকেই শুনবো। এই পর্যন্ত বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। নমস্কার। জি স্যার, নমস্কার। দোয়া রাখবেন স্যার, চেষ্টা করবো। আমার একটু জানার ছিল। হ্যাঁ, জয়দীপ স্যার, আমি আপনাকে ডাক্তার প্রশ্নটি করুন স্যার। হ্যাঁ, স্যারের ক্লাস তো খুবই ভালো লাগলো। স্যার আপনি যে বললেন না যে ইনফ্লামেশনের যে নোজোডুপ একটা মেডিসিন বললেন, মেডোইনাম, রবিন মার্ফি থেকে, কিন্তু রবিন মার্ফিতে আমি দেখছি মেডোইনাম তো নেই।
এটা মানে কোন এডিশনে পেয়েছেন মেডোই নামটা? আমি স্যার সফটওয়্যারে দেখছি ইয়ে, ঠিক আছে, রাডার সফটওয়্যারে আপনি ডিজিজ চ্যাপ্টারে যাবেন, ডিজিজ চ্যাপ্টারে যে জাস্ট পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ দিয়ে সার্চ দেন, দেখবেন পেয়ে যাবেন। হ্যাঁ, আমি পেলভিকটা দেখছি, পেলভিকের মধ্যে যে ইনফ্লামেশন আছে সেখানে মেডোই নাম নেই, আমি সেই জন্য আপনাকে ফোন করলাম। মানে আমি স্যার একটু তাহলে স্ক্রিন শেয়ার করি, দেখি। হ্যাঁ, আমি যেটা যেভাবে পেয়েছি আমি সেটাই দেখাইছি। দেখেন স্যার, দেখতে পেয়েছেন কি স্যার? জয়ন্ত স্যার, না আমার কাছে, হ্যাঁ আমার কাছে ওভেন মার্ফি রয়েছে, আমি খুলেছি, কিন্তু এটা কি আপনি মার্ফি থেকে দেখাচ্ছেন তো? জি জি স্যার, মার্ফি থেকে। কিন্তু আমার কাছে রয়েছে, আমার তো লেটেস্ট এডিশনই আছে। তাহলে তো স্যার আরো ভালো থাকার কথা। হ্যাঁ 2023-এ রয়েছে, একদম লেটেস্ট। আমি মনে স্যার ওটা কি জোমিও সফটওয়্যার নাকি রাডার? রাডার থার্ড রিভাইজড এডিশন। মানে আমি মানে গতকালই কিনেছি তো, আমি ওখানে সেই জন্য ভাবছি যে কি হলো, মানে আমার কি বইটা ঠিক কেনা হলো না নাকি? ইভেন আপনি রাডারের মানে মার্ফিতে যদি ফিমেল চ্যাপ্টারে যান, ফিমেল চ্যাপ্টারেও যে আপনি পেলভিক ইনফ্লামেশন, ইনফ্লামেটরি ডিজিজ ইউটেরাস দিলে আপনি পাবেন। আপনি ফিমেল চ্যাপ্টারে গেলেও পাবেন স্যার। আমি ফিমেল চ্যাপ্টার থেকেও আপনাকে দেখা, মানে এখন যেটা আছে সেটা ফিমেল চ্যাপ্টার থেকে। ঠিক আছে, আমি তো পেলাম না, এখন পরে দেখে নেবো। মানে আমার কাছে তো বই রয়েছে হার্ড কপি। মাইফি কি আলাদা কোনো ইয়ে আছে, মানে নোজেট মেডিসিন গুলো দেওয়া আছে, এমন কোনো আলাদা এডিশন হয়েছে কি? আমি জানি না। না না স্যার, আমার জানা নেই। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি স্যার। তাহলে পরে জেনে নেবো ওখানে আপনার কাছে। সকালে তো দেখা হবে। যাচ্ছি স্যার। গিরিধর বিশ্বাস স্যার কি কিছু বলতে যাচ্ছিলেন আরো? না, আমি একটুখানি বলছি, যদিও এই কথাটা ঠিক নাও হতে পারে। সেটা হচ্ছে রেপার্টারি কিন্তু শেষ কথা বলে না, শেষ জি, কথা স্যার। বলে টোটালিটি অফ সিমটম। মানে এটা আমার মনে হয়েছে, এটা ঠিক নাও হতে পারে, এটার উপরে আপনারা গুরুত্ব দেবেন না। মানে আমার যেটা মনে হয়েছে, রেপার্টারি শেষ কথা বলবে না। রেপার্টারিতে যদি কোনো রুব্রিক নাও থাকে, তাও কিন্তু সেই মেডিসিনটা যদি আমি টোটালিটিতে পাই, সে কিন্তু আসতে পারে, এটা আমার ধারণা। হ্যাঁ স্যার, আপনার কথা 100% সত্য, 100% সত্য। আচ্ছা, আমাদের মাঝে আরেকজন। হ্যালো, আপনি প্রশ্ন। হ্যালো, জি জি, আপনি প্রশ্ন। স্যারকে একটু স্যারকে সুন্দর বলেছেন, তো একটুখানি জানতে ইচ্ছে হচ্ছে যে স্যার যে বললেন পিআইডিতে ডিসচার্জ গুলো হয়, ডিসচার্জ যেটা হয় সেটা কি ধরনের ডিসচার্জ হয়? আর একটা কোশ্চেন, এটা একটুখানি সাবজেক্টের বাইরে করছি, যদি সম্ভব হয় একটু জানাবেন। AMH অ্যান্টিমোলিয়াল হরমোন কত থাকলে মানে মিনিমাম তাকে আমরা বলবো যে IVF করতে, মানে কত দূর পর্যন্ত লেভেলটা আমরা পারমিট করবো, যে আর সম্ভব নয়? ধরুন কারোর একটা বয়স হলো 35-38, হ্যাঁ, যেখানে যদিও আজকের প্রসঙ্গ নয় এটা, তবু একটুখানি জানতে হলো, যদি স্যার একটু বলেন। স্যার এএমএইচ এটা নির্ভর করে পেশেন্টের ডিজিজ কন্ডিশন উপরে। হ্যাঁ, এটা ডিজিজ কন্ডিশনের উপরেও নির্ভর করে রেঞ্জটা। সেক্ষেত্রে আপনাকে বলে দেওয়াটা আমার জন্য কঠিন, এক নম্বর। পাওয়া যায় just for age 38 কি 40 কি 41, এরকম কিন্তু
কথা স্যার একটু মানে আমি বুঝতে পারছি না, কথা কেটে আসছে। যেমন এমএস এর নর্মাল রেঞ্জ তো এক এক সময় এক এক রকম হয়, হ্যাঁ কোনো কন্ডিশন নেই, কোনো ডিজিজ নেই। স্যার যিনি প্রশ্ন করছেন একটু নিজের পাখাটাকে বন্ধ করে তারপরে প্রশ্নটা করুন স্যার। কথাটা চলছে স্লো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ এবার বলুন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলেন। ডিজিজ কন্ডিশনারটা ডেভেলপ করে, কিন্তু স্যার কোনো ফাইন্ডিংস আসছে না, কোনো ডিজিজ নেই, জাস্ট এজ একটু ওভার হয়েছে 38 প্লাস। এই ক্ষেত্রে কেমন হতে পারে স্যার, যদি একটু বলেন সম্ভব হয়? এটা অন এভারেজ আমরা সাধারণত বলি 1 ন্যানোগ্রাম পার এমএল থেকে 3 ন্যানোগ্রাম পার এমএল পর্যন্ত। যদিও এই রেঞ্জটা নির্ভর করে বিভিন্ন ল্যাবের বিভিন্ন রকম রিয়েজেন্টের উপরে। এটা শুধু যে আমি এখন যেটা বললাম 1 থেকে 3, হ্যাঁ সেটা না, এটা 1-এর নিচে চলে গেলে মানে সাধারণত লোয়ার, এবং সিভিয়ারলি লোয়ার যেটা আমরা বলি সেটা হচ্ছে 0.4 ন্যানোগ্রাম পার ডিএল, ন্যানোগ্রাম পার এমএল। সিভিয়ারলি লো 0.4 ন্যানোগ্রাম পার মিলিলিটার, এর নিচে যদি চলে যায় তাহলে এটা সিভিয়ারলি লো। স্যার ডিসচার্জ বললেন পিআইডিতে, স্যার ডিসচার্জ গুলো কি ধরনের হয় স্যার, কেমন ধরনের ডিসচার্জ হতে পারে? ডিসটেন্স ডিসচার্জ স্যার, ডিসটেন্স না ডিসচার্জ। ও ডিসচার্জ স্যার, ডিসচার্জ তো যে বলে দিলাম, বিশেষ করে রোগীরা এসে বলবে স্যার আমার সাদা স্রাব আসছে, ঠিক আছে, এইটাই বলবে আপনাকে। এখন এই ডিসচার্জটা অনেক সময় অর্গানিজমের বা আপনার ব্যাকটেরিয়াল যে গ্রোথ, হ্যাঁ এই গ্রোথের উপরে নির্ভর করে। যদি ব্যাকটেরিয়াল গ্রোথটা খুব বেশি হয় তাহলে সেখানে ফ্লুরেন্ট ডিসচার্জ আসবে, হোয়াইটের সাথে আপনার ইউরিশ, ফ্লুরেন্ট এবং ফাউল স্মেলিং আসবে, এটা একটা, ঠিক আছে। আর যদি এমনি নর্মালি হয় তাহলে ফ্লুরেন্ট ডিসচার্জ আসবে না, শুধু হোয়াইট ডিসচার্জ, এটা একটু নির্ভর করবে। সেটা হচ্ছে তার ওই যে মাইক্রো অর্গানিজম গুলো আছে, মাইক্রো অর্গানিজম গুলোর সিভিয়ারিটির উপরে। ধন্যবাদ আরিফ স্যারকে প্রশ্নের জন্য। আমাদের শেষের পথে, তো আমরা আনুষ্ঠানিকভাবে আজকের ক্লাসটি, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে আমাদের এই ক্লাস সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য, এবং ডক্টর এস.এম. জাহাঙ্গীর স্যারকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা, অনেক সময় ব্যয় করে এবং মেধা কাটিয়ে আমাদের ক্লাসটি করিয়েছেন। তো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগের সাথেই থাকবেন। ধন্যবাদ স্যার আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। আসলে রাত আমাদের 11টা পর্যন্ত আমরা ক্লাস নিয়ে থাকি। আমাদের 11টা কভার হয়ে গেছে। মনি স্যার একটু মিউট করুন। না স্যার, আমাদের যে স্যার প্রশ্ন করলেন এএমএস এর মাপটা নিয়ে, উনি কি আছেন এখন? হ্যাঁ স্যার, এখানে বয়সের যে ফ্যাক্টরটা, আমরা ওই যে বললাম যে 1 থেকে 3 ন্যানোগ্রাম পার মিলিলিটার, হ্যাঁ এটা কিছুটা বয়সের ক্ষেত্রে ওঠানামা করে, যত বয়স বেশি হতে থাকে তার এই লেভেলটা কমতে থাকে। সাধারণত অন এভারেজ আমরা যেটা বলে থাকি সেটা মাথায় রাখবেন, বলুন 1 থেকে 3-এর মধ্যে, এবং স্তরটা যদি 1-এর নিচে থাকলে তো কম, সিভিয়ারলি লো তো আমরা বললাম 0.4 ন্যানোগ্রাম পার এমএল। আর আপনি পেশেন্টের যে বয়স বলছেন তাতে তার জন্য যেমন একটা রেফারেন্স আমি একটু দেখেছিলাম অনেক আগে, সেটা আমি একটু খুঁজতেছিলাম, যা পেলাম। বয়স অনুপাতে আপনি যেটা বলেন, দেখবেন যে 25 বছর বয়সী এদের ক্ষেত্রে 3 ন্যানোগ্রাম পার মিলিলিটার, 30 বয়স এদের জন্য 2.5,
35 এর জন্য 1.5, 40 এজের জন্য 1 এবং 45 এর ক্ষেত্রে 0.5। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে হ্যাঁ জাহাঙ্গীর স্যার, জি স্যার। স্যার পেয়েছি স্যার, আছে স্যার, বোল্ডে আছে, মেরোই নাম। জি স্যার, আচ্ছা, ওকে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। জাহাঙ্গীর স্যারের প্রতি একটা মেসেজ, আমাদের এখানে একজন পার্টিসিপেন্ট পিসিওডি নিয়ে একটি ক্লাস করার জন্য অনুরোধ জানিয়েছেন। তো আশা করি ভবিষ্যতে আমরা বিষয়টি দেখব এবং জাহাঙ্গীর স্যারের মাথায়ও জিনিসটি থাকবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কোথায় পারি? জি, আমাদের তো ক্লাস টাইম শেষ, একটু দ্রুত বলেন। আচ্ছা স্যার, যাদের যে মেয়েদের স্যার ডিসমেনোরিয়া থাকে তাদের স্যার অনেকের তো বাচ্চা কনসেপ্ট হয় না, তাই স্যার ওই হরমোনের কারণে কি স্যার এটা হয়, যে হরমোন কম থাকলে বা কি কারণে স্যার এই মানে বাচ্চা কনসেপ্ট হয় না, এটা যদি স্যার একটু বলতেন। ওরে বাবা, আপনি তো অনেক বড় প্রশ্ন করেছেন। বাচ্চা কনসেপ্ট হয় না এরকম, ওই যে আজকের ডিজিজের যেরকম একটা প্রথম কথা বললাম ইডিওপ্যাথিক কজ, হ্যাঁ, এই কজ হচ্ছে ইডিওপ্যাথিক। আর বাচ্চা কনসেপ্ট না হওয়ার কারণে 40% দায়ী হচ্ছে পুরুষ, 40% দায়ী নারী, আর 20% যে কে দায়ী এটা কেউ জানে না। কথা বুঝতে পেরেছেন? নর্মাল থাকলেও 20% কাপলদের, মানে এই ইনফার্টাইল কাপলদের 20%-এর কোনো কারণ জানা নেই। আর এখানে হরমোনের খেলা তো অবশ্যই আছে। এখন নানা রকম হরমোনের ডিফিসিয়েন্সি থাকতে পারে, সেটা আসলেই অল্প সময়ে ম্যাডাম বলা সম্ভব। কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি, কিন্তু তারপরে স্যার ওই যে হরমোনটা কত পয়েন্ট থাকলে, যেমন ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন স্যার কত পয়েন্ট থাকলে যে ভালো, এটা যদি স্যার একটু বুঝিয়ে দিতেন। এখন আপনি কোন কন্ডিশনে শুনেন, এই মানে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, থাইরয়েড হরমোন গুলো নির্ভর করে মেয়েদের মাসিক সাইকেলের অবস্থাগুলো, হ্যাঁ, ফলিকুলার ফেজ, প্রিফলিকুলার ফেজ, এইগুলোর স্টেজিং এর উপরে নির্ভর করে। আপনাকে আমি তো বললাম যে একেবারে স্বল্প কথা দেওয়া সম্ভব না। আপনার কোন সময়টাই টেস্ট করছেন সেই সময়, কথা বুঝতে পেরেছেন? জি জি স্যার। ঠিক আছে, আমি এখন যদি আপনাকে বলে দিই তাহলে সেটা ঠিক হবে না। জি স্যার। আচ্ছা স্যার, একটা ক্লাস নিয়েন, যাদের ডিসমেনোরিয়া থাকে তারা তো মানে বাচ্চা নিতে চায় কিন্তু বাচ্চা হয় না, কনসেপ্ট করে না, স্যার এটা একটু আলোচনা নিয়ে। ডিসমেনোরিয়া থাকলেই যে তার কনসেপ্ট, কথাটা ভুল। তার হয়তো আরো অন্য কোনো বিষয় থাকে। কথা বুঝতে পেরে? আরো অন্য কোনো কিছু বিষয় থাকে। শুধুমাত্র ডিসমেনোরিয়ার জন্য বাচ্চা হবেন এই কথাটা আমি মানছি না। যে পেশেন্টটা উনি ডাক্তার বললো যে হয় ব্যথার কারণে, কিন্তু আমি আমার যে সত্য এত জানি না, কিন্তু আপনি দেখুন মাশাআল্লাহ সবকিছুই বুঝিয়ে আপনি বলেন, কিন্তু স্যার ওই পেশেন্ট হচ্ছে কম, কিন্তু আমাকে সেই রিপোর্ট দেখায় না। আর সেজন্য একটু স্যার করবেন, যেহেতু সময় শেষ, আর বেশি লম্বা করবো না। না না, এখন আপনাকে রিপোর্ট দেখেন, আপনার রোগী ধরবেন না, কিছু মনে করেন না, রোগীর ট্রিটমেন্টই করবো না। আচ্ছা আচ্ছা, আপনাকে রিপোর্ট দেখেন, আপনি রোগী ধরবেন না। এখন কোন হরমোন কম, মেবি আর দেখেন সমস্যা আছে, পেশেন্টের থাইরয়েড হরমোনের সমস্যা আছে। স্যার স্যার একটু আরেকটা প্রশ্ন করছি স্যার, এএমএইচটা। জি স্যার, বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার পিরিয়ডের কোন দিনে আমরা এমএইচটা করতে অ্যাডভাইস করব,
কততম দিনে, বা এমএসটা কখন করতে আমরা অ্যাডভাইস করব? আসলে এই হরমোনটা কত দিনে করবেন এই বিষয়টা আমার খুব বেশি জানা নেই স্যার। হ্যাঁ, যেহেতু এটা নির্ভর করে আপনি নিজেও জানেন যে আমাদের যে মেয়েদের ডিম আছে, হ্যাঁ, এই ডিমের লেভেল সম্পর্কে আসলে জানার জন্য এই হরমোনটা ডিমের লেভেলের একটা বিষয়কে নির্ভর করে। সেই ক্ষেত্রে ডিম বেশি আসে কোন সময়, জাস্ট তার যে ওভুলেশনের টাইম, এটা দ্যাট মিনস আমরা সাধারণত বলে থাকি 13, 14, 15তম দিন। এটা নির্ভর করে 12তম দিনের উপর থেকে। ওভুলেশনে আমরা জানতে পারি মানে ম্যাচিওর হচ্ছে কিনা এবং ওভামটা আসছে কিনা, কিন্তু আমি এখানে জানতে চাইছি যে টোটাল ফলিকলটা কতটা আছে, এটা সেটাই তো। এই যে আমরা এটা এএমএইচ এর পরীক্ষা দরকার নেই স্যার। টোটাল ফলিকল কতটা আছে এটা আপনি ফলিকুলোমেট্রি টিভিএস এর মাধ্যমে ফলিকুলোমেট্রি করলেই এনাফ। আল্ট্রাসোনাল ফলিকুলোমেট্রি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফলিকুলোমেট্রি দিবেন এবং ফলিকুলোমেট্রি হচ্ছে আপনার মাসিকের 12তম দিন। হ্যাঁ, মাসিকের 12তম দিন, যেদিন মাসিক হয়েছে ওই দিন 1 তারিখ, ওই দিন থেকে 12তম দিনে হচ্ছে আপনি টিভিএস উইথ ফলিকুলোমেট্রি দিবেন। ওনারা আপনাকে আইডেন্টিফাই করে দিন কোন ওভারিতে কয়টা ম্যাচিউর ফলিকুল আছে, সেগুলো ওনারা আইডেন্টিফাই করে দিন। আমার মনে হয় এবার এখানে শেষ করা উচিত। স্যারকে আমরা বিদায় দিচ্ছি। হ্যাঁ স্যার, আপনি লিভ নিতে পারেন। আশা করি কারো কোনো প্রশ্ন থাকলে স্যারের আলোচনা আবার যেদিন হবে স্যারের কাছ থেকে আরো ভালোভাবে জেনে নিতে পারবো। তা এবার আমরা স্যারকে বিদায় দিচ্ছি এবং সবাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ স্যার। আমাদের আগামী সোমবার আবার ক্লাস আছে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। শান্তনু মজুমদারের স্যারের ক্লাস আছে। করতে হবে তো এই যে হ্যাঁ